তো শুরুতে আমাদের পরিচয় দিয়ে নিচ্ছি। আমরা হচ্ছে অ্যাডভান্টেক ইঞ্জিনিয়ারিং লিমিটেড। আমরা বিভিন্ন ফ্যাক্টরিজ, ইন্ডাস্ট্রিজ, মেশিনারি ইনস্টলেশন, ট্রাবল শুটিং, মেনটেনেন্স এবং সার্ভিসিং করে থাকি এবং স্পেয়ার পার্টস সাপ্লাই করে থাকি। তো সেই সুবাদে আমরা হচ্ছে আহ, যেহেতু এই ফিল্ডে কাজ করতেছি এবং হচ্ছে আমরা এই নলেজ গুলো আপনাদের মাঝে শেয়ার করতে চাই, তো তার জন্য আমাদের একটা কোম্পানি আছে, আমাদের অ্যাডভান্টেক বিডি। এটা হচ্ছে আমরা ট্রেনিং প্রোভাইড করে থাকি অটোমেশন, পাওয়ার এবং বিভিন্ন অডিট রিলেটেড ইস্যু নিয়ে। এটা হচ্ছে একটা নলেজ শেয়ারিং প্ল্যাটফর্ম। তো আমাদের ইনস্ট্রাক্টর প্যানেলে আমাদের সাথে যুক্ত আছেন ইঞ্জিনিয়ার আব্দুল মাতিন, ইঞ্জিনিয়ার শাহাবুদ্দিন, ইঞ্জিনিয়ার ইমরুল কায়েস পরাগ, ইঞ্জিনিয়ার রায়হান কবির, ইঞ্জিনিয়ার সোহেল রানা, ইঞ্জিনিয়ার ফেরদৌস আলম, ইঞ্জিনিয়ার সাইদুল ইসলাম, ইঞ্জিনিয়ার রাশেদ রাশেদুল হায়দার, ইঞ্জিনিয়ার জুবায়ের আল বিল্লাল, ইঞ্জিনিয়ার ইমাম হাসান। আমরা যে সমস্ত প্রোডাক্ট নিয়ে কাজ করি, আমাদের টেকনিক্যাল আপনার হচ্ছে সিমেন্স, ডেলটা, মিৎসুবিশি, এলইবি, স্নাইডার, এলএস, হমব্রন, ইলেভেন এবং এছাড়াও আরো লোকাল চাইনিজ ব্র্যান্ড নিয়েও আমরা কাজ করি। তো হচ্ছে এটা হচ্ছে আমাদের অ্যাডভান্টেজ বিডি। আমরা হচ্ছে ইঞ্জিনিয়ারদের ট্রেনিং প্রোভাইড করে থাকি। এটা হচ্ছে একটা নলেজ শেয়ারিং প্ল্যাটফর্ম। আপনারা আমাদের কাছে আপনাদের এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করবেন এবং আমরা আমাদের এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করবো। এভাবে একটা গুড প্ল্যাটফর্ম আমরা বিল্ড করতেছি। তো এই সুবাদে হচ্ছে আমাদের আজকে একটা সেমিনার ছিল, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের একটা পার্ট, সিমেন্স টিআই পোর্টালের কিভাবে আমরা প্রোগ্রাম করব। তো তার জন্য আমাদের অটোমেশনটাকে আগে ফোকাস করতে হবে। তো আমরা হচ্ছে একটা ছোট ক্লিপ দেবো, দেখবো এখানে যে অটোমেশনের পার্ট গুলো আসলে কিভাবে কাজ করে। এই সবগুলো মেশিনের একটা এখানে ডেমো দেওয়া আছে। What is industrial automation? Automation is the use of machines to carry out manufacturing processes with little human involvement. Industrial automation allows for facilities to utilize these processes for a more optimized operation. Manufacturers use machines that are operated through different control systems, like programmable logic controllers or PLCs, human machine interfaces or HMIs, and robotics. Automation uses logic and programming to feed the machine information on how to carry out a function. These machines allow for high control, which improves manufacturing performance. There are a few different types of industrial automation systems. Hard or fixed automation is made for repetitive tasks with high turnout rates. Programmable automation is used for batch production, where the automation process can be modified. Soft automation allows for flexibility and changes to products quickly and easily. Some of the benefits of industrial automation in a manufacturing environment include high reliability, increased productivity, quality enhancement, and reduced labor expenses. Industrial automation in a manufacturing environment may include various types of equipment. Automated material handling systems such as Swisslog AutoStore are specialized, autonomous, and compact in size for fast inventory retrieval speed. These systems are customized for the environment and needs of the facility they are housed in. 3D printing machines allow manufacturers to create 3D models of particular items from a computer. CNC machines can take material and reconfigure it into a precise form within the operator's given measurements and requirements. Robots complete repetitive and mundane tasks. These types of tasks can easily be programmed and given to a machine to perform. এখানে দেখেন আমরা বেশ কিছু মেশিনের ডেমো প্রসেস গুলো দেখলাম। এখানেও আরো কিছু মেশিন আছে যেগুলোর ওয়ার্কিং প্রসিডিউর গুলো এখানে দেখেন, যে অটোমেটিক্যালি একটা সিস্টেম বারবার তার কাজকে বারবার করে যাচ্ছে। এখানে ইউজ হচ্ছে কনভেয়ার সিস্টেম, যেগুলো মুভেবল পার্ট, এবং বেশ কিছু অ্যাকচুয়েটরস, সাথে অনেকগুলো সেন্সর আছে যে ডাটাগুলো, ফিল্ড ডাটাগুলো কন্ট্রোলার পাঠাচ্ছে।
তো এখানে দেখেন যে বেশ কিছু মেশিনারিজ আছে, এখানে কিন্তু মেকানিক্যাল পার্টের কিন্তু আপনার হেল্প নিতে হচ্ছে। তো মেকানিক্যাল প্রসেসটাও কিন্তু ইম্পর্টেন্ট অটোমেশনের ক্ষেত্রে, কারণ ওই মেকানিক্যাল যে প্রসেসটা আছে ওই মুভেবল পার্ট গুলো কিন্তু আমাদের অটোমেশন করতে হয়, অটোমেটেড করতে হয়। তো এখানে দেখেন যে এত যে মেশিনারিজ গুলো এতক্ষণ দেখতেছিলেন, এই মেশিনারিজ গুলোর ব্যাক হ্যান্ডে থাকে আসলে একটা কন্ট্রোলার, যে কন্ট্রোলার ডিসিশন নেয় যে এই সিস্টেমটা কিভাবে চলবে। এই লজিকটা হচ্ছে আমরা এখান থেকে ক্রিয়েট করি। এখানে দেখেন যে একটা পিএলসি আছে, এটা হচ্ছে একটা S7-1200 এর পিএলসি, সাথে আরো কয়েকটা এক্সপানশন কার্ড লাগানো আছে। যদি আমার এখানে এটা হচ্ছে একটা কম্প্যাক্ট পিএলসি, এখানে ডিজিটাল ইনপুট আউটপুট এবং অ্যানালগ ইনপুট আউটপুট সাথে দেওয়া আছে। বাট এখানে যখন আপনার আরো এক্সট্রা ইনপুট আউটপুটের দরকার হবে, আইও দরকার হবে, তাহলে হচ্ছে আপনাকে কিন্তু এক্সপেনশন কার্ড লাগাতে হবে। And হচ্ছে আপনার ফিল্ড ডিভাইস থেকে, আপনার ফিল্ড সেন্সর থেকে যে ডাটা গুলো আসবে পিএলসি মাঝে, ওই ডাটা গুলো কিন্তু পিএলসি প্রসেস করে আপনি যে প্রোগ্রাম দিবেন ওই প্রোগ্রাম অনুযায়ী কিন্তু আমাদের মেশিন গুলো রান করে অটোমেটিক্যালি। তো এখানে বেশ কিছু সিস্টেম আপনি করতে পারবেন। And then হচ্ছে একটা কন্ট্রোল প্যানেল দেখেন, একটা পিএলসি থাকবে, ম্যাগনেটিক কন্ট্রাক্টর, সুইচিং পার্ট গুলো চালানোর জন্য। তারপর হচ্ছে আহ এখানে দেখেন যে কিছু কমিউনিকেশনের, এখানে হচ্ছে একটা সুইচ আছে, ইথারনেট সুইচ। এর মাধ্যমে আমাদের যে প্রফিনেটের যে কমিউনিকেশন গুলো হয় এগুলো করা হচ্ছে। এখানে একটা পিএলসি আছে 7-1500 এর, এইচএমআই, এগুলো সব কিছু সমন্বয়ে কিন্তু একটা সিস্টেম বিল্ড হয়, একটা নেটওয়ার্কের আন্ডার আসে, একটা টোপোলজিতে আসে। তো এইগুলো নিয়ে হচ্ছে আমাদের আজকে যে আলোচনাটা ছিল, সেটা হচ্ছে কি টিআই পোর্টাল নিয়ে। কারণ এই ইন্ডাস্ট্রিয়াল যে মেশিনারিজ গুলা এবং যে সিমেন্সের পিএলসি গুলা, এগুলো হচ্ছে আপনার প্রোগ্রাম করতে হয় টিআই পোর্টাল দিয়ে। তো আজকের সেমিনারটা আমরা টিআই পোর্টাল নিয়ে আলোচনা করব। তো টিআই পোর্টালে আসার আগে যে সিমেন্স তাদের যাত্রা কিভাবে শুরু করে। সিমেন্স ফার্স্টেই যাত্রা শুরু করে 1996 সালে সিমেন্স লোগো লোগো পিএলসির মাধ্যমে। তারপরে তাদের আপডেট আসে S7-200, তারপরে 2001 সালে হচ্ছে S7-300, তারপর S7-400, S7-1200, and then এখন বর্তমান যে আপডেটেড আছে যেটা S7-1500। এগুলো প্রোগ্রামিং এর সফটওয়্যার গুলো কি কি লাগে, সিমেন্স লোগো সফট যেটা আছে আপনার, সিমেন্স লোগো সফট সফট কমফোর্ট, এটা হচ্ছে আমাদের সিমেন্স লোগো যে পিএলসি গুলো আছে এগুলো প্রোগ্রাম করা হতো। তারপর হচ্ছে 200, S7-200, এটা হচ্ছে আপনি স্টেপ 7 মাইক্রো উইন্ডো প্রোগ্রাম করতে পারবেন। এবং আপনার 200 যে স্মার্ট ভার্সন গুলো আছে বর্তমানে, 200 স্মার্ট, ওগুলো কিন্তু আমরা টিআই পোর্টাল দিয়েও প্রোগ্রাম করতে পারি। তারপর হচ্ছে S7-300, এর জন্য আপনি 7 ক্লাসিক ও টিআই পোর্টাল লিমিটেড সাপোর্ট নিতে পারবেন। তারপর হচ্ছে S7-400, এটা হচ্ছে টিআই পোর্টাল ফর সাম মডেল। S7 ক্লাসিক দিয়ে করতে হবে, আর টিআই পোর্টাল ফর সাম মডেল, সব মডেলের জন্য না। তবে আপনার S7-1200 এবং S7-1500 তিনটি টোটালি আপনি এই পোর্টাল দিয়ে প্রোগ্রাম করতে পারবেন। তো এখানে দেখেন যে আপনারা টিআই পোর্টাল, যেটা হচ্ছে টোটালি ইন্টিগ্রেটেড অটোমেশন, এটার মাধ্যমে হচ্ছে আপনারা প্রোগ্রাম করতে পারবেন সিমেন্সের পিএলসি, যেটার ল্যাঙ্গুয়েজ হচ্ছে লাডার। লাডার প্রোগ্রাম করতে পারবেন, ফাংশন ব্লক দিয়ে প্রোগ্রাম করতে পারবেন, এমনকি স্ট্রাকচারাল টেক্সট দিয়ে প্রোগ্রাম করতে পারবেন। এন্ড দেন এই একই সফটওয়্যার দিয়ে কিন্তু আপনি এইচএমআই ডিজাইনটা করে নিতে পারতেছেন।
এন্ড উইনসিসি রান টাইম, যেটা আপনার স্কাডার যে ডিজাইনটা, একটা সফটওয়্যার দিয়ে কিন্তু আপনি এইচএমআই ডিজাইন, স্ক্যাডার ডিজাইন এবং পিএলসি প্রোগ্রামিং এভরিথিং কিন্তু করে ফেলতে পারতেছেন। এন্ড হচ্ছে মোশন কন্ট্রোলও কিন্তু আপনি করতে পারবেন, সার্ভো ড্রাইভের যে প্রোগ্রাম গুলো, সার্ভোর যে প্রোগ্রাম গুলো, তারপর হচ্ছে আপনার স্টেপারের প্রোগ্রাম গুলা, মোশন কন্ট্রোলের, এগুলো কিন্তু আপনারা এই সফটওয়্যার দিয়ে করতে পারবেন এবং পিআইডি প্রোগ্রাম গুলো করতে পারবেন। তো হচ্ছে আমরা আজকে একটা বেসিক পিএলসি প্রোগ্রামিং এর এখানে একটা অপশন রাখছি, যে আমরা একটা সিম্পল প্রোগ্রাম আছে, এটা হচ্ছে আমরা পোর্টালে করে দেখাবো আজকে। তো তার জন্য হচ্ছে এখানে একটা মেশিন আছে, মেশিনটা আপনারা একটু ভালো করে দেখবেন যে কি এটার যে কি কি প্রসেস গুলো হচ্ছে, কি অপারেশন গুলো করা লাগে। তো এটা হচ্ছে আমরা টিএ পোর্টালে আজকে একটা প্রোগ্রাম করবো ছোট। তো এখানে দেখেন একটা বটল ডিভাইডার একটা সিস্টেম আছে, যে এটাতে কি হয়, এখানে এই কনভেয়ার দিয়ে বোতল গুলো যাচ্ছে। এটা ফার্স্ট কনভেয়ার, এটা সেকেন্ড কনভেয়ার, সেকেন্ড কনভেয়ার দিয়ে যাচ্ছে। এই যে চারটা বোতল যাওয়ার পরে কি আমার ফার্স্ট কনভেয়ারটা অফ হয়ে গেল, এবং বাকি আবার যখন বোতল যাওয়া শুরু করছে তখন কি একটা অ্যাকচুয়েটার, একটা নিউমেটিক সিলিন্ডার কি হলো, একটা অ্যাকচুয়েটারকে মুভ করে আমার এই রুটটা ব্লক করে এই সাইড দিয়ে তখন যাচ্ছে। তখন কি আমার এটা মেইন কাজটা হচ্ছে কি আমার বোতলগুলো ভাগ করে দিচ্ছে দুইটা কনভেয়ারে, চারটা চারটা করে। তো দেখেন যে ফার্স্টে হচ্ছে কি আমার এই পাশে চারটা গেল, দেন হচ্ছে কি আমার 4 সেকেন্ডের ডিলে দিবে, 4 সেকেন্ড ডিলে দেওয়ার পর আবার ফার্স্ট কনভেয়ারটা চালু হলো, এবং অ্যাকচুয়েটরটা কি হলো, একটা নিউমেটিক সিলিন্ডার আর কি একটা অ্যাকচুয়েটর চালু হলো। এর মাধ্যমে কি বোতলগুলো যাচ্ছে আমার থার্ড কনভেয়ার দিয়ে, এবং চারটা বোতল যাওয়ার পরে 4 সেকেন্ড ডিলে দিয়ে আবার সিস্টেম রিসেট। এরকম কি আপনার কন্টিনিউয়াস চলতেই থাকবে, চলতেই থাকবে। তো এখানে ইউজ হচ্ছে তিনটা কনভেয়ার আছে, তারপর একটা নিউমেটিক সিলিন্ডার, নিউমেটিক ভালভ, একটা ফটো সেন্সর। এগুলো সমন্বয়ে কিভাবে আমরা এই প্রোগ্রামটা করব, এটা হচ্ছে আজকে আমরা সেমিনারে আলোচনা করব। তো এর জন্য লাগবে হচ্ছে পুশ বাটন সুইচ। আপনারা যেটা ইন্ডাস্ট্রিতে কমনলি দেখতে পাবেন যে পুশ বাটন সুইচ ইউজ করা হয়। তো এটার দুইটা স্টেট থাকে, একটা হচ্ছে নর্মালি নর্মালি ক্লোজ, এবং আরেকটা হচ্ছে কি নর্মালি ওপেন। যখন আমরা এই সুইচে প্রেস করি, যখন নর্মাল অবস্থায় থাকে এরকম কন্ডিশনে, এবং সুইচে প্রেস করা মাত্র কিন্তু স্টেট গুলো চেঞ্জ করে, যেটা ওপেন ছিল এটা ক্লোজ হচ্ছে, এবং যেটা ক্লোজ ছিল সেটা ওপেন হচ্ছে। তো এরপরে লাগবে হচ্ছে আমাদের এখানে ইমার্জেন্সি স্টপ বাটন সুইচ। এইটার ভিতরেও সেম এমএনসি আছে, বাট এটা একটু ডিফারেন্ট টাইপের। এখানে দেখবেন যে এখানে কি হয়, যদি কোনো ইমার্জেন্সি কারণে আমাদের ইমার্জেন্সি বাটনটা প্রেস করা হয়, তাহলে কিন্তু এটা এখানেই লক হয়ে যায়, হোল্ড করে রাখে আমার সিস্টেমটাকে। তখন যখন আবার আমরা এই যে তীর চিহ্ন আছে, এদিকে যখন আমরা ঘুরে দিব, ঘুরে দেওয়ার পর দেখবেন যে এই সুইচটা রিলিজ হয়ে নর্মাল অবস্থায় ফিরে আসে। তো তারপর হচ্ছে আমাদের একটা ফটো সেন্সর লাগবে। ফটো সেন্সরটা হচ্ছে এখানে একটা ফটো সেন্সর, এটা টাইপ হচ্ছে, এখানে ডায়াগ্রাম দেওয়া আছে পিএনপি এনও। তো পিএনপি এনওর দ্বারা আসলে কি বোঝাচ্ছে, এটা হচ্ছে ফার্স্ট যে আমার পিএন, যে দুইটা ওয়ার্ড আছে, এটা হচ্ছে কি আমার পজিটিভ নেগেটিভ। এটা একটা ডিসি সেন্সর। তো ডিসি সেন্সর আমার 24 ভোল্ট ডিসি সাপ্লাই দিতে হবে। সেটার পজিটিভ নেগেটিভ সাপ্লাই দিলে কি আমার সেন্সরটা অ্যাক্টিভ হবে। এবং লাস্ট যে আমার পিটা আছে, এটা হচ্ছে একটা ট্রানজিস্টর টাইপের আউটপুট দেয়। তো লাস্ট যে পিটা আছে এটা হচ্ছে ওর আউটপুট। এই আউটপুটটা দিবে কি, লাস্ট পি থাকার কারণে আউটপুট দিবে পজিটিভ। এখানে যদি লাস্টে আমার এন থাকতো, ধরেন এই সেন্সর গুলো দুই টাইপের আউটপুট দিয়ে থাকে। একটা হচ্ছে আমাদের পিএনপি, যেটা এখানে দেওয়া আছে, আরেকটা হচ্ছে এনপিএন। তো
এনপিএন যেটা লাস্টে এন আছে ওইটা হচ্ছে আউটপুট দিবে হচ্ছে আপনার নেগেটিভ। আর এটার আউটপুট, এটা লাস্টে আমার ওয়ার্ড আছে কি পি, পি দেন এটা আমার যে আউটপুটটা দিবে সেটা হচ্ছে পজিটিভ একটা আউটপুট দিবে। তো এখানে দেখেন এই সেন্সরে কিভাবে কাজ করে, এটা হচ্ছে পিএনপি এনও মানে নরমালি ওপেন। এখানে ব্রাউন কালার আর যে আমার ব্লু কালার যেটা ওয়্যার আছে, এখানে হচ্ছে কি সেন্সরের পাওয়ার যেটা দিতে হবে ডিসি। এই ব্রাউন কালারের পজিটিভ এবং ব্লু কালারের যদি নেগেটিভ দিই তাহলে হচ্ছে আমার সেন্সরটা অ্যাক্টিভ হবে। এবং এখানে দেখেন আমি অলরেডি আমার এখানে যে লোডটা আছে, ধরেন এখানে একটা রিলে কয়েল, এটা রিলে কয়েলে অলরেডি এখানে নেগেটিভ কমন করে রাখছি। এখানে দেখেন এই যে নেগেটিভ কিন্তু এই যে এখান দিয়ে লাইন আমি কমন করে রাখছি। এন্ড দেন যখনই আমার সেন্সরের সামনে একটা অবজেক্ট আসবে তখন কি হবে, সেন্সরটা আমার অ্যাক্টিভ হবে। অ্যাক্টিভ হলে সেন্সর অ্যানোটা এনসি হবে। এনসি হলে আমার এই পাশে ব্ল্যাক ওয়্যার দিয়ে আমি যে আউটপুটটা পাবো সেটা আমি কি পাবো, আমি পজিটিভ পাবো। যেখানে পিএনপি যেহেতু আছে সেটা হচ্ছে পজিটিভ আসবে এখান দিয়ে। এখান দিয়ে যদি পজিটিভ আসে আর এখানে অলরেডি আমি নেগেটিভ দিয়ে রাখছি, তো আমার এই রিলেটা কিন্তু হাই হবে, তখন অন হবে। তো এইভাবে কিন্তু একটা ফটো সেন্সর, যে ডিজিটাল সেন্সর গুলো এইভাবে কাজ করে থাকে। তারপর হচ্ছে এখন দেখেন আরো লাগবে হচ্ছে কি আমাদের নিউমেটিক সিলিন্ডার লাগবে। এই নিউমেটিক সিলিন্ডার গুলো কাজ করে আসলে কিভাবে, এটা এয়ার প্রেসারের মাধ্যমে কাজ করে। আপনার কম্প্রেসার যে এয়ার গুলো আছে, এয়ার যদি যখন আপনি ব্যাক সাইডে দিবেন তখন কি এয়ার যে এখানে যে পিস্টন আছে এটা কি ধাক্কা দিয়ে আমার এই যে আর্মসটা আছে এটা কিন্তু বাইরের দিকে বেরিয়ে আসবে হাইড্রোলিকের মুখে। তখন কি আমার যে আমার ফিল্ডে যে মেকানিজমটা ছিল, যে আমার অ্যাকচুয়েটরটা মুভ করতে ছিল, ওটা কি এই নিউমেটিক সিলিন্ডারের মাধ্যমে কিন্তু মুভ করবে। এবং যখন বাতাস এয়ার প্রেসারটা এদিক দিয়ে দেওয়া হবে তখন কি হবে, আমার নিউমেটিক সিলিন্ডারের এখানে এয়ার প্রেসার কি করবে, আমার এটাকে ব্যাক সাইডে রিভার্সে, রিভার্স প্রেসারের জন্য এটা কি আবার ভিতরের দিকে ঢুকে যাবে। এইভাবে কিন্তু এটা মুভমেন্ট করে। আর এটার এয়ারটাকে আমরা নিয়ন্ত্রণ করে হচ্ছে একটা নিউমেটিক ভালভের মাধ্যমে। এখানে দেখেন যদি আমরা এখানে আমাদের কম্প্রেসারের মাধ্যমে এয়ার ইনপুট করি, দেন এটা দুইটা ওয়ে আছে এয়ারটাকে আউটপুট করার জন্য। একটা হচ্ছে এই দিক দিয়ে যাবে এবং আরেকটা এই দিক দিয়ে যাবে। এখানে দেখেন এটা ব্লক আছে, এটা ওপেন আছে নর্মাল অবস্থায়। যখন আমরা নিউমেটিক ভালভে যখন আমরা সাপ্লাই দিব তখন কি এখানে হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেট আছে যেটার মাধ্যমে কি আমার এই আর্মসটাকে এদিকে টান দিবে এবং এই রুটটা ব্লক হবে, এই রুটটা কিন্তু ওপেন হয়ে যাবে তখন। এই দিক দিয়ে হচ্ছে আমার এয়ারটা পাস হবে। তো এই এয়ার পাস করার মাধ্যমে কিন্তু আমরা এই যে নিউমেটিক সিলিন্ডারটাকে আমরা ফরওয়ার্ডে মুভ করতে পারবো এবং রিভার্সে ব্যাকওয়ার্ডে নিতে পারবো। ঠিক আছে। তো তাহলে দেখেন যে আমাদের পিএলসি প্রোগ্রামিং জানলে কিন্তু শুধু হবে না, আমাদের মেকানিক্যাল প্রসেস গুলো কিন্তু খুব ভালো করে বুঝতে হবে, ইনস্ট্রুমেন্টেশন গুলো কিন্তু বুঝতে হবে। তাহলে হচ্ছে আপনি একজন মানে আদর্শ অটোমেশন ইঞ্জিনিয়ার হতে পারবেন। তো তারপর হচ্ছে দেখেন যে আমার এই সিস্টেমটাকে প্রোগ্রাম করার জন্য স্টেপ বাই স্টেপ আমার কি একটা সিকোয়েন্স অফ অপারেশন লাগবে। সিকোয়েন্স অফ অপারেশনটা হচ্ছে ওই যে মেশিনটা আপনি প্রোগ্রাম করবেন সেই মেশিনটার স্টেপ গুলো আপনি মানে স্টেপ বাই স্টেপ আপনি নোট করবেন। এন্ড দেন কি কি ওখানে অপারেশন গুলো হবে ওই অপারেশন গুলো আপনি সিরিয়াল ওয়াইজ লিখবেন। যে আইও গুলো আছে, ইনপুট আউটপুট গুলো আছে, এগুলো ইনক্লুড করে আপনি কিন্তু একটা সিকোয়েন্স অফ অপারেশন বানাইতে হবে যেটার মাধ্যমে আপনি প্রোগ্রাম গুলো পুট করবেন। বলেন আজকে আমরা একটা প্রোগ্রাম করবো আমাদের পোর্টালে এই সিকোয়েন্সটা করি। Ja, darum geht es ja nicht. Wir wollen nicht verfolgen. Ja, hast du. Halt die okay, weil সফটওয়্যারটা অন করে নিচ্ছি, একটু সময় নেবে।
আচ্ছা, এখানে দেখেন আমাদের থ্রি পোর্টালের সফটওয়্যারটা অন করলে এরকম একটা ইন্টারফেস পাবেন। তো তারপর হচ্ছে আপনি যদি কোনো প্রজেক্ট এখান থেকে ক্রিয়েট করতে চান, নতুন প্রজেক্ট, সেক্ষেত্রে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্রিয়েট এ নিউ প্রজেক্ট। এখানে ক্লিক করে কিন্তু আপনি নতুন প্রজেক্টের একটি উইন্ডো পপ আপ হবে। এখানে হচ্ছে আপনার প্রজেক্ট নেম দিতে হবে ফার্স্টে। এখানে আপনার যে প্রজেক্টের নামটা সেটা দিয়ে নেবেন, আমরা কি প্রজেক্ট করতেছি। তো এটার নাম হচ্ছে কনভেয়র সিস্টেম পোর্টাল ডিভাইডার। এটার নাম দেওয়ার পর দেখবেন এখানে আপনার কাজ আছে। এটা হচ্ছে কি, যে আপনার ফাইল কোন জায়গায় আপনি সেভ করতে চাচ্ছেন, ওইটার ডেস্টিনেশন যে ফাইলটা, ওইটা এখানে দেখাবে। আপনি যে থ্রি ডটে ক্লিক করে এখান থেকে আপনি চাইলে আপনার ফাইল লোকেশন চেঞ্জ করে দিতে পারেন। আমার ফাইল লোকেশন একটা দেওয়া আছে। তো তারপর হচ্ছে আপনার এখানে ভার্সন আছে, এটা সফটওয়্যারের ভার্সন এখানে দেওয়া থাকবে ডিফল্টে V18। এটা হচ্ছে আমরা পোর্টালে 18 ভার্সন ইউজ করতেছি। আর আপনি যদি চান অথর, অথর যে আপনি প্রোগ্রাম করতেছেন আপনার অথরাইজ যিনি আছেন আপনি নিজের নাম, আপনি কোম্পানির নাম দিতে পারেন। And then হচ্ছে আপনার যদি কমেন্ট লিখতে চান এখানে কমেন্ট লিখতে পারেন, যে ওই প্রজেক্ট সম্পর্কে যদি বিস্তারিত কিছু ডেসক্রিপশন লেখার দরকার থাকে এখানে লিখতে পারেন। তারপর সবকিছু কমপ্লিট হওয়ার পর এখান থেকে ক্রিয়েট দিবেন। ক্রিয়েট দেওয়ার পর হচ্ছে এখানে এরকম একটা উইন্ডো আসবে, যেখানে হচ্ছে আমরা যেহেতু নতুন প্রজেক্ট করতেছি, তো অলরেডি আমার কোনো কন্ট্রোলার সিলেক্ট করা নাই। তো সেক্ষেত্রে আমার ফার্স্টে কি একটা কনফিগার এ ডিভাইস, মানে একটা ডিভাইস কনফিগার করে নিতে হবে। কনফিগার এ ডিভাইসে আপনি দেখবেন হচ্ছে শো অল ডিভাইস, অ্যাড এ নিউ ডিভাইস। যেহেতু আমার ডিভাইস নাও না, আমি কি করবো, ডিভাইস, তো অ্যাড এ নিউ ডিভাইস ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করবেন, দেন হচ্ছে এরকম একটা উইন্ডো পপ আপ হবে। এখান থেকে আপনি যেতে হবে যে আপনার কন্ট্রোলার নিবেন, মানে আপনি পিএলসি প্রোগ্রামিং করতে চান চাইলে হচ্ছে আপনি কন্ট্রোলার সিলেক্ট করে নেবেন যে কোন পিএলসিটা আপনি প্রোগ্রাম করতে চাচ্ছেন, মডেলটা কি। অথবা যদি আপনি এইচএমআই ডিজাইন করতে চান তাহলে এখান থেকে এইচএমআই সিলেক্ট করে নেবেন। আর যদি আপনার স্কাডা ডিজাইন করতে চান তাহলে কি হচ্ছে আপনার এখান থেকে যে পিসি সিস্টেম আছে, একটু ওয়েট করবেন, জাস্ট আ ফিউ মিনিট, টেকনিক্যাল এরর। ওকে, নাও ইয়ার, এখানে দেখেন যে আপনার একটা পিসি সিস্টেম আছে, এখান থেকে এটা সিলেক্ট করলে কি আপনারা কিন্তু স্ক্যানার ডিজাইনের জন্য যে পিসি সিস্টেম গুলো আগে এগুলো ইউজ করতে পারবেন। আমরা হচ্ছে আজকে একটা পিএলসি প্রোগ্রাম করবো এখানে। তার জন্য আমি কন্ট্রোলারে গেলাম, আমার কন্ট্রোলার্স, কন্ট্রোলার্সে যাওয়ার পর এখান থেকে আপনি একটা ব্র্যান্ড সিলেক্ট করে নিতে, ব্র্যান্ড বলতে আপনার একটা মডেল সিলেক্ট করে নিতে হবে। আপনি 200, 1500, 300, 400 নাকি 200, কোন পিএলসিটা প্রোগ্রাম করতে চাচ্ছেন, যে পিএলসিটা আপনার কাছে আছে ওই পিএলসিটা কিন্তু আপনার এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, এখান থেকে দেখেন আমরা হচ্ছে আজকে একটা পিএলসি প্রোগ্রাম করবো, এটা হচ্ছে S7-1200 একটা পিএলসি। তো S7-1200 এর ডাউন এরোতে ক্লিক করলে এখান থেকে দেখবেন আপনার সিপিইউ চাচ্ছে, যে আপনি কোন সিপিইউটা নিয়ে কাজ করতে চাচ্ছেন। এখানে কিন্তু বেশ কয়েকটি ভার্সনের সিপিইউ এখানে দেওয়া আছে, বেশ কয়েকটা মডেলের। তো এখান থেকে হচ্ছে আমি একটা সিপিইউ সিলেক্ট করে নিব। এখানে দেখেন যে সিপিইউ নাম্বার দেওয়া আছে, এবং হচ্ছে একটু wait করবেন। এখানে দেখেন
যে এখানে কি লেখা আছে, এসি ডিসি রিলে। এই এসি ডিসি রিলে দ্বারা কি বোঝাচ্ছে? এসি ডিসি রিলে দ্বারা বোঝাচ্ছে যে ফার্স্ট যে এসিটা আছে সেটা হচ্ছে আমার পিএলসির যে সিপিইউ যে অ্যাক্টিভ করার জন্য, পিএলসি কে পাওয়ার আপ করার জন্য যে আমার সাপ্লাইটা দিতে হবে, এটা হচ্ছে একটা এসি সাপ্লাই দিতে হবে। এবং মাঝখানে যে ডিসি আছে, এই ডিসি দ্বারা বোঝাচ্ছে যে আমার পিএলসি যে ইনপুট গুলা, মানে পিএলসি যে সুইচিং যে ইনপুট গুলো আছে, ডিজিটাল ইনপুট গুলো হচ্ছে আমার ডিজিটাল ইনপুট গুলো হচ্ছে ডিসি টাইপের দিতে হবে। এন্ড দেন পিএলসি যে আমার যে আউটপুটটা দিবে, এই আউটপুটটা দিবে হচ্ছে রিলে টাইপের আউটপুট দিবে। অর্থাৎ এর আউটপুট গুলো হবে রিলের মতো সুইচিং করবে। এবং হচ্ছে আমি যদি অন্য একটা মডেল দেখা, এখানে দেখবেন যে ডিসি ডিসি ডিসি। এটা দ্বারা কি বলছে? এটা দ্বারা বোঝাচ্ছে যে ফার্স্ট যে ডিসিটা আছে, এই ডিসিটা ওই যে সেম ওই পিএলসি কে পাওয়ার অফ করার জন্য ফার্স্টের যে ডিসিটা, ওই ডিসি কানেকশন দিতে হবে। এবং মাঝখানের ডিসিটা হচ্ছে এর ইনপুট, যেটা দিবেন সেটা হচ্ছে কি ডিসি টাইপের ইনপুট দিতে হবে। যে পিএলসি যে ডিজিটাল ইনপুট গুলো, সেই ইনপুট গুলো হচ্ছে আপনার ডিজিটাল দিতে হবে। আর অ্যানালগ তো ডেফিনেটলি ডিসি হয়। এখান থেকে তারপরে দেখেন যে আপনার লাস্ট যে ডিসিটা, সেটা হচ্ছে কি এর আউটপুট টাইপটা। তো এর আউটপুট টাইপটা কিন্তু ডিসি। অর্থাৎ এই সিপিইউর যে আউটপুটটা, এটা হচ্ছে আপনার ডিসি টাইপের আউটপুট দিবে। এখানে ডিসি হচ্ছে কি ট্রানজিস্টর টাইপের আউটপুট পাবেন। এখানে কিন্তু আপনার রিলে টাইপের সুইচিং হবে না। ট্রানজিস্টর টাইপের সুইচিং এ কিন্তু বেশ কিছু অ্যাডভান্টেজ আছে। এটা কিন্তু খুব হাই স্পিড সুইচ করে। এবং যদি আপনার এরকম হয় যে আপনি স্টেপার মোটর চালাবেন বা সার্ভো মোটর চালাবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার যে হাই স্পিড পালস জেনারেট করা লাগে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার যে এই ভার্সনের যে সিপিইউ গুলো আছে, এই মডেলের যে সিপিইউ গুলা, এই মডেলের সিপিইউ সিলেক্ট করতে হবে ডিসি ডিসি ডিসি। লাস্ট আউটপুট যেটা ডিসি টাইপের, ওই টাইপের কিন্তু আপনার সিলেক্ট করে নিতে হবে। তো তারপরে এখানে দেখেন যে আরো বেশ কিছু মডেল আছে। তো আমি আজকে একটা সিলেক্ট করে নিবো যে 7 1200 এর 1215 সি ডিসি ডিসি ডিসি। এখান থেকে ধরেন আমি একটা সিলেক্ট করে নিলাম, একটা সিপিইউ। এখান থেকে হচ্ছে এখানে দেখবেন যে এর আহ, কিছু ভার্সন আছে, V4.0, V4.1, V4.2, এরকম। এই ভার্সন গুলো হচ্ছে আপনার যে পিএলসি টা আপনি কিনবেন বা আপনার যে ফ্যাক্টরি থেকে যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে যে এই ভার্সনের সিপিইউটা লাগবে পিএলসি টা দিয়ে আপনি প্রোগ্রাম করবেন, তো সেটা তো আপনার জানা আছে আপনি কোনটা দিয়ে প্রোগ্রাম করবেন। এরকম হয় যদি যে আপনার যে পিএলসি টা আছে আপনি জানেন না যে ভার্সন কত, সেই ক্ষেত্রে আপনি একটু লোয়ার ভার্সনের একটা সিপিইউ সিলেক্ট করে নেবেন। সেক্ষেত্রে হয় কি, আপনি যখন আবার এই সিপিইউর যে ভার্সন গুলো, এগুলো কিন্তু আপনি প্রোগ্রামেও চাইলে চেঞ্জ করে নিতে পারবেন, প্রোগ্রাম করার পরেও চেঞ্জ করে নিতে পারবেন। তো তখন হয় কি, যদি আপনি লো ভার্সনের সিপিইউ গুলো সিলেক্ট করে থাকেন, তখন আপডেট ভার্সনে গেলেও প্রোগ্রাম কোনো ঝামেলা হয় না। প্রোগ্রাম কিন্তু আপডেট ভার্সনে ওই সেম প্রোগ্রাম নিয়ে নেয়। আপনি চেঞ্জ করে দিবেন জাস্ট ভার্সনটা ওখানে প্রোগ্রামে গিয়ে। কিন্তু আপডেট ভার্সন থেকে আবার লো ভার্সনে যেতে প্রবলেম হতে পারে। তো তার জন্য কি করবো? আমরা একটা report করে একটা সিটি সিলেক্ট করলাম। এই সিটি থেকে অ্যাড বাটনে ক্লিক করলেই হচ্ছে আপনার এটা অ্যাড হয়ে যাবে। এখানে দেখেন যে আমার যে পিএলসিটা আছে, যে ভার্সনটা আমরা সিলেক্ট করে নিয়েছিলাম, এই পিএলসিটা কিন্তু এখানে আসছে। এখানে দেখেন যে যে ডিজিটাল ইনপুট গুলা, এই যে ডিজিটাল ইনপুট গুলা উপরে থাকবে, I0.0, I0.1, I0.2, এরকম এগুলো একজন হচ্ছে আমাদের যে ডিজিটাল ইনপুট গুলা। স্যার এখানে বুঝাচ্ছে আর আমি শালা করছি কি এনে কলমে চিহ্ন আপনি আপনার একটু মিউট করে রাখবেন। তো এখানে দেখেন যে আমার এখানে হচ্ছে ডিজিটাল ইনপুট গুলো আছে, এবং এখানে হচ্ছে আপনার ডিজিটাল যে আউটপুট গুলো এখানে পাবেন। আর এই পিএলসি তে আপনি চাইলে এখানে দেখেন যে র্যাক আছে, এখানে কিন্তু আপনার যদি আরো এক্সপেনশন কার্ড আপনার লাগে, যখন ধরেন যে আপনার আরো কিছু ইনপুট লাগবে, আরো কিছু আউটপুট লাগবে, তখন কিন্তু আপনি চাইলে যে এখানে
ডিআই যেটা আছে ডিজিটাল ইনপুট, ডিকিউ আছে ডিজিটাল আউটপুট, ডিআই ডিকিউ আছে ডিজিটাল ইনপুট আউটপুট। এই কার্ড গুলো কিন্তু আপনি এই চ্যানেল গুলোতে অ্যাড করতে পারবেন যদি আপনার আরো এক্সপেনশন লাগে, ইনপুট আউটপুট আরো লাগে। আর তারপরে এখানে আপনার কমিউনিকেশনের যে প্রোটোকল গুলো আছে, এই প্রফিনেটের কার্ড, মোডবাস কার্ড, মোডবাস কার্ডটা আপনি এখানে অ্যাড করতে পারবেন। এখানে আবার কিছু আপনার আউটপুট কার্ডও আছে এরকম যে এখানে অ্যাড করা যায়। তারপরে আপনি এখান থেকে টান দিলে দেখতে পারবেন যে এখানে এর অ্যাড্রেস গুলো এখানে দেওয়া থাকবে। যে এখানে দেখেন যে আমার ডিআই ডিজিটাল ইনপুট আছে কয়টা, এখানে ডিআই আছে আমার 14টা, মানে 14 ডিজিটাল ইনপুট আছে এখানে এপিএলসি তে। এবং ডিকিউ যেটা আছে ডিজিটাল আউটপুট আছে আমার এখানে 10টা। তারপর হচ্ছে আপনার অ্যানালগ, এখানে আছে অ্যানালগ এআই, অ্যানালগ ইনপুট আছে 2টা, একিউ আছে 2টা অ্যানালগ আউটপুট। এখানে দেওয়া থাকবে যে আপনার ওই পিএলসি তে কি কি পরিমাণ ইনপুট আউটপুট আছে, তারপর সিপিইউ মডেল কত, এগুলো সবকিছু দেওয়া থাকবে। তো তারপরে হচ্ছে আপনি প্রোগ্রামিং ব্লকে কিভাবে যাবেন। এখান থেকে প্রোগ্রামিং ব্লকে যাওয়ার জন্য আপনাকে এখান থেকে ক্লিক করতে হবে যে প্রোগ্রাম ব্লকস। প্রোগ্রাম ব্লকসে ডাবল ক্লিক করার পর হচ্ছে আপনি এখানে ব্লক গুলো দেখাবে। এখানে মেইন ওবিতে আমরা যে আজকে একটা প্রোগ্রাম করব, মেইন ওবিতে ক্লিক করলে হচ্ছে আপনার প্রোগ্রামিং এর যে উইন্ডোটা এটা অন হবে। এখানে এই যে লাডারের যে প্রোগ্রামিং সিস্টেম গুলো এখানে দেখতে পারবেন। তো এখানে দেখেন আমরা প্রোগ্রামিং স্টার্ট করবো, তার আগে আমরা সিকোয়েন্স গুলো রিড করবো এবং সিকোয়েন্সিয়ালি আমরা কি প্রোগ্রাম গুলো রাইট করবো। তো এখানে দেখেন ফার্স্টে বলছে কি, প্রথম লজিক মানে প্রথম যে সিকোয়েন্সিয়াল লাইনটা সেটা বলছে কি দা টোটাল ডিভাইডার and the conveyor system is controlled by system memory M0। M0 একটা সিস্টেম মেমোরি আছে আমাদের পিএলসি তে। ওই M0 মেমোরিটা যদি হাই হয় তাহলে হচ্ছে কি আমার এই সিস্টেমটা চালু হবে, which activated the start start push button I 0.0। এখানে দেন আমার I 0.0 তে স্টার্ট পুশ বাটন অ্যাড্রেস করা আছে। যে I 0.0 তে যে ইনপুটটা আছে ডিজিটাল ইনপুট, এখানে যদি আমরা আমার যে স্টার্ট বাটন আমরা অ্যাড করবো ওইটা প্রেস করলে কি হবে, আমার একটা মেমোরি অ্যাক্টিভেট হবে, সিস্টেম মেমোরি অন হবে। সিস্টেম মেমোরি যদি অন হয় তারপর হচ্ছে কি আমার বাকি প্রসেস গুলো স্টেপ বাই স্টেপ প্রোগ্রাম করব। তো দেখেন আমি ফার্স্ট লাইনে লিখবো, এখানে একটা স্টার্ট বাটন দিব। আমরা স্টার্ট বাটন হয় কি আমাদের কেন নর্মালি ওপেন। এটার অ্যাড্রেস ছিল কি I 0.0। তো I 0.0 অ্যাড্রেসে আমার একটা স্টার্ট বাটন দিতে হবে এখানে। তো এখানে আমি লিখবো, যেহেতু আমরা কোনো হার্ডওয়্যার কানেক্ট করতেছি না বা আমরা পিএলসি তে প্রোগ্রামটা ডাউনলোড করবো না বা কোনো হার্ডওয়্যার চালাবো না, সেক্ষেত্রে যদি শুধু সিমুলেশন করে আপনি দেখতে চান যে প্রোগ্রামটা চলতেছে কিনা, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ইনপুট যেগুলা সেগুলা আই দিয়ে নেওয়া যাবে না, সেগুলো এম দিয়ে নিতে হবে। এম দিয়ে নিলে হচ্ছে আপনার ওই ইনপুট গুলা আপনার সিমুলেশনে কাজ করবে। তো এখানে দেখেন যে আমার ইনপুট অ্যাড্রেস ছিল I 0.0, আমি নিয়ে নেবো M 0.0, 0.0। এবং হচ্ছে আমার একটা আউটপুট মেমোরি কয়েল লাগবে। এই যে এটা হচ্ছে একটা আউটপুট কয়েল। তো এটা প্রেস করার পর হচ্ছে আমি এখানে একটা মেমোরি কয়েল নিব। যেহেতু আমরা এম দিয়ে নিচ্ছি আমাদের ইনপুট গুলা, তো সেহেতু আমাদের আউটপুট এটা ওইটাও একটা সিস্টেম মেমোরি। তো এটা আমি একটু গ্যাপ দিয়ে নিব, যেহেতু আমার ইনপুট গুলো আর আউটপুট গুলোর মধ্যে একটা ডিস্টেন্স থাকে। তো এটা আমি ধরেন M 10.0 একটা সিস্টেম মেমোরি নিয়ে নিলাম। এই মেমোরি কয়েলটা আমার অন হবে কখন, যখন আমি M 0.0 যে সুইচটা আছে এই সুইচটা যদি আমি যখন প্রেস করব তখন আমার এই সিস্টেম মেমোরিটা অন হবে। এটা আমি এখন কি করতে হবে, আমার প্রোগ্রাম করার সময় কিন্তু আপনার এটা ট্যাগ করে নিতে হবে। যেখানে ট্যাগ পিএলসি ট্যাগস আছে, এই পিএলসি ট্যাগসে যাবেন, ডিফল্ট ট্যাগ টেবিল, এখানে ক্লিক করলে হচ্ছে আপনার এই ট্যাগ লিস্ট গুলা পাবেন এখানে। যে আমি দেখেন আমি দুইটা নিছি, যে আমি একটা নিছিলাম কি M 0.0 যেটা হচ্ছে আমার স্টার্ট বাটন। তো এটা আমি এখানে নেমে এখানে লেখা রাখবো। হচ্ছে আমরা যখন একটা 1000 লাইনের একটা প্রোগ্রাম করব তখন আপনার কোন ইনপুটটা কি কাজে ইউজ করতেছেন তখন কিন্তু আপনার ওইটা
আপনি যখন ট্রাবল শুটিং এ যাবেন তখন নিজেই কিন্তু আপনি ভুলে যাবেন যে আপনার কোন ইনপুটটা কি কাজে ইউজ হয়েছিল। তো তার জন্য অবশ্যই কিন্তু প্রোগ্রামিং এর সময় বা প্রোগ্রামিং এর আগে আপনার আইও লিস্ট যেটা আছে ওইটা দেখে কিন্তু আপনার ট্যাগ টেবিলটা আগে সাজাই নিতে হবে। তো আমরা প্রোগ্রাম করতে করতে এটাও সাথে সাথে লিখতে থাকবো যে আমার যে M0.0 তে যে আমরা অ্যাড্রেসটা নিছি বুলিয়ান টাইপের ডাটা, এটা হচ্ছে আমার একটা স্টার্ট বাটন, স্টার্ট বি, মানে স্টার্ট পুশ বাটন। আর এটার আপনি চাইলে কমেন্টও লিখে দিতে পারেন যে এই স্টার্ট বাটনটা কি করবে, সেই কাজটা আপনি লিখে দিতে পারবেন যে এটা হচ্ছে কি আমার সিস্টেম মেমোরি যেটা আছে, সিস্টেম মেমোরিটাকে স্টার্ট করে, সিস্টেম মেমোরি স্টার্ট। তারপরে দেখেন আমার এম 1.0 যেটা নিয়েছিলাম ওইটা কি নিয়েছিলাম, ওইটা হচ্ছে একটা সিস্টেম মেমোরি আউটপুট। তো এটা হচ্ছে আমার একটা সিস্টেম মেমোরি। তারপরে দেখেন যে আমি মেইনে গেলাম, এখানে আমরা আরো সিকোয়েন্সটা এখন রিড করবো আর প্রোগ্রামটা চালাই যাব। দেখেন কি বলছে যে ইফ দা, এটার আগে দেখেন যে আপনার সিস্টেম মেমোরি যদি চলে, সিস্টেম মেমোরি অন হবে কি কি করলে, যে I0.0 তে যে স্টার্ট বাটন আছে ওইটা প্রেস করলে সিস্টেম মেমোরি অন হবে। এখানে একটা কন্ডিশন আছে, কন্ডিশন হলো যে ইফ দা ইমার্জেন্সি সুইচ I0.1 ইজ রিলিজ, মানে যদি আমার ইমার্জেন্সি যে স্টপ বাটনটা আছে ওই স্টপ বাটনটা যদি রিলিজ থাকে তাইলে চলবে। M0 যে আমার ইয়াটা আছে M0 না, সরি আমি এখানে রিনেম করে নিই, যেটা আমরা কারেকশন করছিলাম M10.0। এই M10.0 যে সিস্টেম মেমোরিটা আছে এটা অন হবে যদি ইমার্জেন্সি সুইচটা রিলিজ থাকে। রিলিজ থাকে মানে কি, নট প্রেসড, মানে আমি প্রেস করি না ইমার্জেন্সি, তাহলে হচ্ছে কি সিস্টেম মেমোরি ক্যান অপারেট। তাহলে দেখেন এখানে আমি এই যে আমার ইমার্জেন্সি স্টপ বাটনটা আছে ওইটা অ্যাড করে দিব। ওইটা অ্যাড করার আগে এখানে দেখেন যে আমার যে স্টার্ট পুশ বাটনটা আছে এটা তো একটা পুশ বাটন না। পুশ বাটনের ধর্ম হচ্ছে কি, আমি যখন এটা প্রেস করব তখন আমার সিস্টেম মেমোরিটা অন হবে, বাট আমি যখন আর পুশ বাটনটা ছেড়ে দিব তখন কিন্তু আবার এটা কি আবার হয়ে যেতে পারে। তো তার জন্য এখানে একটা ল্যাচিং করে দিতে হবে। যদি আমার সিস্টেম মেমোরি চলে তাহলে ওই নিজেই যেন নিজেকে হোল্ড করে রাখতে পারে। তো হোল্ডিং এর জন্য একটা ল্যাচিং করে রাখতে হবে। এই ল্যাচিং এর জন্য এখান থেকে আমি একটা প্রেস করে এখান থেকে একটা লাইন ছাড়তেছি, এখানে একটা অ্যানো দিব, তারপর হচ্ছে এখানে লাগাই দিলাম প্যারালাল কানেকশন। তারপর এটা কপি করে এখানে বসিয়ে দিব, কন্ট্রোল ভি। দেখেন যে সিস্টেম মেমোরি যদি চলে, সিস্টেম মেমোরি এনওএনসি হবে, তখন লাইনটা এদিক দিয়ে আসে এদিক দিয়ে যাবে। আর এখানে আমার কি বলতে যে ইমার্জেন্সি সুইচটা যদি প্রেস করা না থাকে তাহলে চলবে। তাহলে এখানে একটা ইমার্জেন্সি সুইচ আমরা অ্যাড করতেছি। ইমার্জেন্সি সুইচটা অনেকে প্রশ্ন করতে পারেন যে আমরা এনসি কেন নিলাম না, কেন আমরা এখানে এনও নিচ্ছি। স্ট্যান্ডার্ডলি হচ্ছে যে আমরা ইমার্জেন্সি যে স্টপ, যে কোনো স্টপ বাটনই বলান সেটা আমরা ফিল্ডে বা আমার হার্ডওয়্যারে কি করি, আমরা এনসি কানেক্ট করি। আর প্রোগ্রামে হচ্ছে আমরা সবসময় এটাকে কেন রাখি। এটা আপনারা যারা ক্লিয়ার হতে পারেন না, এটা আরো ঘাটাঘাটি করলে আপনারা সব ধরতে পারবেন, এটা যেটা সময় থাকলে হয়তো আরো এক্সপ্লেন করা যেত। এটা হচ্ছে আমার এখানে M0.1 যে ইনপুট আছে, M0.1 এর একটা ইমার্জেন্সি সুইচ আছে, এটা প্রেস না না করা থাকলে আমার মেমোরি চলবে। তো এটা আমি ট্যাগ করে নিই এখানে, ডিফল্ট ট্যাগ টেবিলে গেলাম, হচ্ছে এখানে দেবো ইমার্জেন্সি, তারপর আবার মেইন। এখন দেখেন যে তারপরে কি বলছে, ইমার্জেন্সি সুইচ প্রেস করেও কিন্তু আমরা সিস্টেমটা মানে পুরো সিস্টেমটা অফ করে দিতে পারতেছি। আবার কি কি বলছে থার্ড লাইনে, যে there is also a stop push button I0.2। এখন দেখেন যে I0.2 যে ডিজিটাল ইনপুট আছে আরেকটা, এই
এখানে কি আমরা চাইলে আরেকটা স্টপ বাটন অ্যাড করতে পারবো, মানে জেনারেলি স্টপ বাটন যেগুলো ইমার্জেন্সি, তো আমরা ইমার্জেন্সি কারণে পুশ করবো। এমনি আদার্স তো আরেকটা স্টপ বাটন থাকতে হতে পারে না, যেটার মাধ্যমে আমরা সিস্টেমে স্টপ করবো। তো এটার জন্য কি আরেকটা স্টপ বাটন আছে, এটা হচ্ছে I0.2 ইনপুটে কানেক্টেড টু স্টপ দা সিস্টেম মেমোরি, সিস্টেম মেমোরিটাকে স্টপ করার জন্য। তাহলে দেখেন এখানে আমরা আরেকটা স্টপ বাটন নিব। স্টপ বাটন যত স্টপ বাটন আছে সব কিন্তু আপনার সিরিজে কানেক্ট হয়। এখানে আমি চাইলে আরো যদি ধরেন 10টা 20টা জয়টা আমার স্টপ বাটন লাগবে, আমি মাল্টিপল জায়গা থেকে স্টপ করতে চাই, আমি এখানে কিন্তু অ্যাড করতে পারবো। আচ্ছা, যত স্টার্ট বাটন আছে সবগুলো কিন্তু আপনার প্যারালালে কানেক্ট করতে হয়। তাহলে দেখেন এখানে একটা অ্যাড্রেস দিব আমি M0.2, এটা হচ্ছে আমার একটা স্টপ বাটন। আপনি চাইলে এটাকে এখান থেকে কিন্তু ট্যাগ রিনেম করতে পারবেন। এখানে যদি আমরা রাইট ক্লিক করি, ট্যাগ রিনেম, তাহলে দেখেন এখানে অলরেডি চলে আসছে। এখানে চাইলে আমরা ট্যাগটা রিনেম করে দিতে পারবো স্টপ স্টপ টিভি, চাইলে কমেন্টও লেখা যাবে ফর স্টপ করতে। তবে দেখেন এতক্ষণ গেল কি আমার সিস্টেম মেমোরি, মানে ওই মেশিনটা যে আমরা চালাবো, স্টার্ট বাটন প্রেস করলে মেশিনের যত প্রক্রিয়া আছে সব চালু হয়ে যাবে। এরপর হচ্ছে মূল যে প্রোগ্রামিং গুলো আছে ওইগুলা করতে হবে আমাদের, যে অপারেশন গুলো আছে অপারেশন গুলো কিভাবে চলবে। তো অপারেশন গুলো এখানে কি আছে দেখেন যে when the system memory is on, যখন সিস্টেম মেমোরিটা অন হবে তখন কি হবে, conveyor 1, conveyor 2 and conveyor 3 will run, তিনটা কনভেয়ারই কি একসাথে রান হয়ে যাবে যখন সিস্টেম মেমোরিটা অন হবে। কনভেয়ারের অ্যাড্রেস হচ্ছে, এখানে কনভেয়ার 1 এর অ্যাড্রেস হচ্ছে কি Q0.0, কনভেয়ার 2 হচ্ছে Q0.1 এবং কনভেয়ার 3 হচ্ছে Q0.2। এই তিনটা ডিজিটাল আউটপুট অন হয়ে যাবে যখন আমার কি সিস্টেম মেমোরিটা অন হবে। তাহলে দেখেন এখানে আমি সিস্টেম মেমোরি কোনটা আছে আমার এটা, তো সিস্টেম মেমোরি একটা এনো আমি সেকেন্ড নেটওয়ার্কে দিব। এখান থেকে একটা এনো দিলাম, এটাতে আমি এই সিস্টেম মেমোরিটা কপি করলাম, কন্ট্রোল C, এটাকে আমি কন্ট্রোল V এখানে পেস্ট করে দিলাম। তাহলে দেখেন যে যখন আমার সিস্টেম মেমোরিটা টার্ন অন হচ্ছে তখন কি হচ্ছে, সিস্টেম মেমোরির এনোটা কিন্তু এনসি হচ্ছে। যখন সিস্টেম মেমোরি এনোটা এনসি হয় তখন কি আমার এদিক দিয়ে আমার লাইনটা এদিকে যাবে, যাওয়ার পরে আমার এখানে কি করবে, যেখানে আমার আউটপুট আছে কনভেয়ার 1, ওই কনভেয়ার 1টাকে চালাই দিবে, হচ্ছে কনভেয়ার 2 কনভেয়ার 3 এট দ্য সেম টাইম, কিন্তু তিনটে একসাথে অন হবে। তো আমি কনভেয়ার 1 এখানে চালু হবে, এটার জন্য একটা আউটপুট আছে এখানে। তো আউটপুট অ্যাড্রেস কোনো চেঞ্জ হবে না, ডিজিটাল আউটপুট যেটা আমার Q0.0 বা কিউ 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 থাকবে, চেঞ্জ হবে না। সিমুলেশন এটা দিয়ে করা যাবে, বাট ইনপুট অ্যাড্রেস গুলো চেঞ্জ করে নিতে হবে। ইনপুট অ্যাড্রেস আপনি আইডিয়া নিতে পারবেন না, সিমুলেশন যদি করেন তাহলে এমডি নিতে হবে। আর আমার ফার্স্ট যে আউটপুটটা আছে Q0.0, এটা হচ্ছে আমার এই আউটপুটটা, এটা হচ্ছে একটা কনভেয়ার 1 এর। তো এটা আমি একটু রিনেম করে নিই, ট্যাগ রিনেম। আউটপুটটা হবে রিলেকে হাই করবে, রিলে 1। এই রিলে 1 আবার কি করবে, কমেন্ট লিখে দিই, এই রিলে 1 যদি অন হয় তাহলে আমার কনভেয়ার 1 চলবে, কনভেয়ার 1 চেঞ্জ করে দিলাম। তারপর দেখেন কনভেয়ার 1 কিন্তু রিলে 1 এর মাধ্যমে এই যে এখানে কমেন্ট, নেটওয়ার্ক 1 এ এখানে দেখেন কমেন্টে এখানে লেখা আসে বসে অলরেডি, এই নেটওয়ার্কটা কি কনভেয়ার 1 এর জন্য। তো যখন আপনারা ট্রাবল শুটিং করবেন, পিএলসি প্রোগ্রামিং করার পর যখন মেশিনে প্রবলেম হবে ট্রাবল শুটিং করবেন, তখন কি আপনারা খুব ইজিলি দেখতে পারবেন যে কোন নেটওয়ার্ক কোন কাজের জন্য ইউজ হচ্ছে। এগুলো যদি আপনার কমেন্ট তারপরে আপনার ট্যাগ ঠিক মতো করা থাকে, খুব সহজে আপনি খুঁজে বের করতে পারবেন যে কোন জায়গায় প্রবলেম হচ্ছে। তো তারপর আমরা থার্ড নেটওয়ার্কে প্রোগ্রাম করবো। এখানে কেন দিলাম, কেনটা দিব হচ্ছে এই সিস্টেম মেমোরি, এই সিস্টেম মেমোরি যখনই অন হবে ফার্স্ট কনভেয়ারটা অন হবে, এবং কি এখানে আরেকটা আউটপুট দিচ্ছে, এটা কি আমার সেকেন্ড কনভেয়ারটা অন করবে। আবার এখানে আরেকটা আমি এখানে লাইন বাড়াইলাম, এখানে একটা আউটপুট অ্যাড করে দিব। এটা হচ্ছে কি কনভেয়ার 2 এন্ড কনভেয়ার 3, কনভেয়ার 1, কনভেয়ার 2 এন্ড কনভেয়ার 3 কিন্তু
আমার সিস্টেম মেমরি অন করলে এটা কিন্তু সাথে সাথে মানে অল টাইমে অন থাকবে। সিস্টেম যতক্ষণ অন থাকবে কনভেয়ার 2 আর 3 অল টাইম অন থাকবে, আর কনভেয়ার 1টা মাঝে মাঝে কিন্তু অফ হবে। আমরা ভিডিওতে যে দেখছিলাম যে কনভেয়ার 1 কি 4টা বোতল যখন যায় তখন কনভেয়ার 1টা একটু অফ থাকে 4 সেকেন্ডের জন্য। আবার কি করে যখন 4 সেকেন্ড শেষ হইলে আবার কনভেয়ার 1টা আবার রিস্টার্ট হয়। আবার সাথে সাথে কি একটা অ্যাকচুয়েটার কি করে, একটা নিউমেট্রিক একটা সিলিন্ডার অ্যাকচুয়েটরকে ধাক্কা দিয়ে আমার থার্ড কনভেয়ারে বোতলগুলো পাঠায়। এরকম যে সিকুয়েন্সিয়ালি আপনি যাইতে হবে। তো দেখেন এখানে আমি অ্যাড করে দিচ্ছি, একটু রিনেম করবো। আউটপুট অ্যাড্রেস গুলো Q0.1, তারপর এটা হচ্ছে Q0.2, এই যে তিনটা আউটপুট, এইটা হচ্ছে কি আমার রিনেম করে দিই। এটা হচ্ছে রিলে টু, আর রিলে টু চালাবে কি আমার কনভেয়র টু, কনভেয়র টু। তারপরে থার্ড যে আউটপুটটা আছে ওইটা চালাবে কি আমার রিলে থ্রিতে, রিলে থ্রি কমেন্ট হবে কনভেয়র থ্রি। তাহলে দেখেন আমার কি সিস্টেমে অন হবে, সাথে সাথে কনভেয়ার 1 স্টার্ট হবে এবং কনভেয়ার 2 3 কিন্তু এদিক দিয়ে স্টার্ট হয়ে যাবে। তো এই তিনটা কনভেয়ার স্টার্ট করলাম, তারপরে কি হবে, তারপরে সিকোয়েন্সটা আমরা পড়ি। তারপরে বলছে যে এই ফটো সেন্সর, একটা ফটো সেন্সর যার অ্যাড্রেস হচ্ছে I0.3 is installed on the conveyor to count the number of water bottle। তো আমার I0.3 অ্যাড্রেসে একটা ফটো সেন্সর কনভেয়ারের উপরে ইনস্টল করা আছে, যেটা কি বোতল গুলাকে গনে গুনে গুনে আপনাকে ডাটা গুলো পাঠায় কাউন্টারে। তো এইটা আমরা কানেক্ট করলাম। তারপর কি বলছে যে when counter 1, যখন counter 1 count 4 bottle, conveyor 1 will stop for 4 সেকেন্ড। এটা বলতেছে যে আমার যে ফটো সেন্সর ডাটা গুলো পাঠাচ্ছে যখন আমার কাউন্টারে 4টা বোতল গুনবে তখন কি আমার কনভেয়ার 1টাকে 4 সেকেন্ডের জন্য অফ রাখবে। তাহলে এইটুকু আমরা আগে একটু প্রোগ্রাম করি যে এখানে সিস্টেম মেমোরি অ্যানোটেটর এখানে দিয়ে রাখবো, কপি, এখানে পেস্ট, পেস্ট করলাম। এখন দেখেন যদি সিস্টেম মেমোরি অন হয় আর আমার যে সেন্সরের যে ইনপুটটা আছে সেন্সরের ইনপুটটা হচ্ছে এখানে, এটা দিয়ে হচ্ছে আমি M0.3 অ্যাড্রেসে যে সেন্সরটা আছে এটাকে একটু টাইপ করে নেম করে নিই। এটা হচ্ছে একটা সেন্সর। ফটো সেন্সর যখন আমার অ্যাক্টিভ হবে মানে যখন কোনো প্রোডাক্ট কি ফটো সেন্সরের সামনে দিয়ে যাবে তখন কি ফটো সেন্সরটা আমার কাউন্ট ডাউন শুরু করবে। মানে একবার যখন ওর সামনে দিয়ে একটা বোতল যাবে তখন ও একবার হাই হবে, বোতল চলে গেলে আবার লো হবে। দেন এভাবে কি ও একটা একটা করে পালস পাঠাচ্ছে আমার কাউন্টারে। কাউন্টার যখন একবার হাই হবে আমার ইনপুট, দেন হচ্ছে কি কাউন্টারে এক এক গুনবে, আরেকবার আসলে কি আবার 2 গুনবে, এইভাবে কি একটা একটা করে গুনতে থাকবে। তো এখানে দেখেন যে আমি এই অ্যানোটা একটা স্পেশাল কেসে অ্যানো নিতে হবে, কারণ হচ্ছে কি ধরেন যে আপনার একটা বোতল আসলো আপনার সেন্সরের সামনে, তখন কি সেন্সর আমার কাউন্টার হাই করে দিল, কাউন্টার এক গণলো, কিন্তু বোতলটা সেন্সরের সামনে ধরেন ওখানে আসার পরে মেশিনটা অফ করলাম বা কোনো পাওয়ার কাট হলো, তখন কি মেশিন কিন্তু বোতলটাকে কাউন্ট করে রাখছে। আর সেন্সরের সামনে যদি আসা বোতলটা আটকে যায় তখন আবার যখন সেন্সর পাওয়ার আপ হবে বা আবার যখন মেশিনটা চালু হবে তখন কি সেন্সর আবার ওই বোতলটাকে কিন্তু গুনে ফেলছে, কারণ বোতলটা ওই সেন্সরের সামনে আটকে আছে। তো একটা বোতলই 2বার গুনছে। তো আমি এরকম একটা পালস নিতে চাই এখানে, যেটার মাধ্যমে কি সেন্সর একবার হাই হবে, হাই হওয়ার পর যতক্ষণ না পর্যন্ত লো হচ্ছে ততক্ষণ ও কাউন্টারে কোনো ভ্যালু পাঠাবে না, কাউন্টারে কোনো পালস পাঠাবে না। তো এর জন্য হচ্ছে কি এখানে আমার
যে নেগেটিভ ট্রানজিশন ইউজ করতে হবে এখানে। এখানে ডাবল ক্লিক করার পর ডাউন অ্যারোতে যাবেন, এখানে দেখবেন যে এন ওর মাঝখানে এন লেখা আছে, একটা একটা পি লেখা আছে। এই পিটা হচ্ছে কি পজিটিভ ট্রানজিশন, আর এনটা হচ্ছে নেগেটিভ ট্রানজিশন। পজিটিভ ট্রানজিশন যদি দেই তাহলে হচ্ছে কি আমার ইনপুটটা যখনই আমার হাই হবে সাথে সাথে কি আমার আউটপুটকে হাই করে দিবে। আর যদি যখন আমার নেগেটিভ ট্রানজিশন নিব, এরকম নেগেটিভ ট্রানজিশন নিলে আমার ইনপুটটা হাই হওয়ার হইলো, তারপর আবার যতক্ষণ পর্যন্ত লো না হবে ততক্ষণ আমার আউটপুটে কোনো পালস পাঠাবে না। মানে বোতলটা সামনে আসলো সেন্সরে, সেন্সর যখন কি করবে, বোতলে যখন সেন্সরটাকে পাস করে চলে যাবে তখন এক বন্ধু। তো এই নেগেটিভ ট্রানজিশন কি করতে হয়, আবার নেগেটিভ ট্রানজিশন নিলে এর নিচে একটা মেমোরি কয়েল অ্যাসাইন করে দিতে হয় এটার জন্য। তো এই প্রশ্নবোধক চিহ্নে ক্লিক করে এখানে একটা মেমোরি কয়েল দিয়ে দিতে হবে এম। ধরেন এই মেমোরিটা আপনি আর কোনো জায়গায় ইউজ করতে পারবেন না, কোনো নেটওয়ার্কে ইউজ করতে পারবেন না। তো M15.0 আমি একটা মেমোরি এখানে দিয়ে দিলাম একটা ডাটাকে ধরার জন্য। তো এখানে আমি একটা কাউন্টার দিব। এই যে এমপিটি বক্স আছে এখানে, এখানে ক্লিক করলে দেখবেন, এখানে ক্লিক করলে এখানে একটা বক্স চলে আসবে। এই প্রশ্নগুলোকে ক্লিক করে আপনাকে কাউন্টারের কোড লিখতে হবে। যে আমি কাউন্টারের কোড হচ্ছে CPU, এটা হচ্ছে একটা আপ কাউন্টারের কোড। তারপরে যে আপনার CTUD হচ্ছে একটা আপ ডাউন কাউন্টারের কোড। এরকম আমি একটা আপ কাউন্টার নিলাম। আপ কাউন্টারটা নেওয়ার পরে দেখেন এখানে একটা ফাংশন ব্লক টাইপ আসছে। এখানে হচ্ছে আমার যে পিডি লেখা আছে যেটা, এটা হচ্ছে কি প্রিসেট ভ্যালু। এই প্রিসেট ভ্যালুতে আমি ভ্যালু দিব যে আমি কয়টা গুনতে চাচ্ছি। এখানে আমার 4টা লাগবে। তো ধরেন আমার 4টা বোতল গেলে আমি কাউন্টারটা হাই হবে, তাহলে আমি 4 দিলাম প্রিসেটে। প্রিসেটে 4 দিলাম, যখনই হচ্ছে কি আমার এই যে সেন্সরে একটা একটা করে আমার ডাটা পাঠাচ্ছে, তখন কি এখানে একটা একটা করে বাড়তে বাড়তে যখন 4টা গুনবে, এই যে সিভি যেটা আছে আমার কারেন্ট ভ্যালুতে যখন 4 দেখাবে, তখন হচ্ছে আমার এই কাউন্টারটা আউটপুট হাই হবে। মানে এর আউটপুট দিয়ে যে এর যে এনওএনসি আছে কাউন্টারের, এই এনওটা এনসি হবে, এনসিটা এন হবে। এভাবে কিন্তু এটা অ্যাক্টিভ হবে, যখন তখন সেটগুলো চেঞ্জ হবে। তো আমি চাইতেছিলাম কি যে সিকোয়েন্স কি বলছিল, যে যখন 4টা বোতল কাউন্ট করবে তখন কি কনভে ওয়ান উইল স্টপ ফর 4 সেকেন্ড। তাহলে দেখেন যে আমার 4টা বোতল যখন কাউন্ট করে ফেলছে, কাউন্টার হাই হয়ে গেছে, তখন আমি কি করবো, কাউন্ট আমার যে কনভে ওয়ান আছে এই কনভে ওয়ানে এই কাউন্টারের একটা এনসি দিয়ে দিব। এই কাউন্টার হাই হলে কি হবে, এটা ওপেন হয়ে যাবে, তখন কি আমার কনভে ওয়ান অফ করে দিবে। তাহলে তোমার DB1 যেটা, সেটা হচ্ছে কি আমার কাউন্টার ওয়ানের এই যে আপ কাউন্টার যেটা QU, মানে আপের যে আউটপুটটা আছে ওখান থেকে নিব। তখন 4টা বোতল কাউন্ট করার পরে এনসিটা কেন হয়ে যাবে, তখন কি আমার এইদিকে ব্রেক করে আমার এটা অফ হয়ে যাবে। রিলে ওয়ান যেটা কনভে ওয়ানের সেটা অফ হয়ে যাবে। তো তারপর এখানে দেখেন যে আমি কি চাইতেছিলাম, যে এটা অফ হবে কতক্ষণ, 4 সেকেন্ডের জন্য অফ থাকবে, এরপরে আবার অন হয়ে যাবে। আমার সিকোয়েন্স বলেছিল যে আমার কনভে ওয়ান স্টপ ফর 4 সেকেন্ড। তো এখানে একটা টাইমের ইস্যু আছে। আমি চাচ্ছি যে কাউন্টার যখন হাই হবে তখন এখানে একটা কাউন্টারের যে কিউ আছে, যে কাউন্টার আউটপুট, এই আউটপুটটা হাই হবে কখন, যে 4টা বোতল গড়া শেষ করার পরে। এখানে আমি একটা টাইমার লাগিয়ে দিব। এমপিটি বক্সে একটা টাইমার কোড করবো এখানে, যে TON অন ডিলে যে টাইমারটা, এটা হচ্ছে TON কোড লিখলে একটা অন ডিলে টাইমার আসবে। তো এটা দ্বারা কি বোঝাচ্ছে যে অন আমার কাউন্টার হাই হচ্ছে তখন আমার একটা টাইমার চালু হয়ে যাবে, টাইমার 4 সেকেন্ড গোনা হলে আমি আবার কনভেয়র অনকে আবার রিস্টার্ট করে দিই। এখানে আমি একটা ভ্যালু দিই যে কতক্ষণ করবে, যে টিটি যেটা আছে, টিটি মানে হচ্ছে আপনার প্রিসেট টাইম। এই প্রিসেট টাইমটা আমরা দিব কত, 4 সেকেন্ড, 4S। এগুলি কিন্তু আপনার 4 সেকেন্ড এখানে অ্যাসাইন হয়ে যাবে। তাহলে 4 সেকেন্ড গণার পরে আমি কি করতেছি, যে আমার এটাকে রিস্টার্ট করে দিই। তো রিস্টার্ট কিভাবে করবো, এখান থেকে তাহলে প্যারালালি আবার একটা লাইন কানেক্ট করতে হবে, যেহেতু আমার এটা কি ওপেন হয়ে গেছে, কাউন্টার হাই হলে কি এটা ওপেন হয়ে যাবে। তার জন্য কি আমি এদিক দিয়ে যেহেতু আমার লাইন পাস হচ্ছে সিস্টেম মেমোরি পর থেকে, এখান থেকে আরেকটা লাইন ছাড়লাম। ছাড়ার পরে এখানে একটা এনো দিব। এনো দেওয়ার পর হচ্ছে কি আবার আমি এটাকে প্যারালালি কানেক্ট করে দিলাম এখানে। তার মানে এইটা যদি অফও থাকে, আমার কাউন্ট টাইমার হাই হওয়ার পরে টাইমার আরেকটা প্যারালাল ওয়েতে ওরে পাওয়ার সাপ্লাই করবে। এখানে আমি টাইমারের অ্যাড্রেসটা দিয়ে দিব। টাইমার অ্যাড্রেসটা হচ্ছে এই যেখানে DB2,
ডিবি2 যে আউটপুট আছে কিউ, কিউ থেকে নিব যে টাইমার, যে দেখেন এখানে লেখা আছে টাইমার জিরো। এই টাইমার জিরো যখন আউটপুটটা হাই হবে তখন কি মানে এনোটাইমসি হবে, তখন এদিকে লাইন আইসা 4 সেকেন্ড পরে আবার রিস্টার্ট করে দিবে। এতটুকু গেল। তারপরে সিকোয়েন্সটা আমরা দেখি পরের পেজে দেখি। এখানে দেখেন কি বলছে যে আফটার 4 সেকেন্ড কনভেয়ার ওয়ান উইল টার্ন অন। ওই যে আমরা যেটা অলরেডি প্রোগ্রামটা করলাম সেটাই, যে 4 সেকেন্ড পরে কনভেয়ার ওয়ানটা আবার রিস্টার্ট হয়ে যাবে, অন হয়ে যাবে অটোমেটিক্যালি। অ্যান্ড দ্য নিউমেটিক সিলিন্ডার উইল মুভ দ্য অ্যাকচুয়েটর ফরওয়ার্ড। এই যে আমার যে নিউমেটিক সিলিন্ডার আছে এটা দেখেন, এটা অ্যাক্টিভ হচ্ছে এবং কি এই যে অ্যাকচুয়েটর যে আর্মসটা আছে এই আর্মসটাকে ধাক্কা দিয়ে এদিকে পাঠিয়ে দিতেছে। ফার্স্টে ছিল কি, ধরেন ফার্স্টে ছিল আমার এই যে এরকম ছিল, এদিকে ওপেন ছিল, এবং সেকেন্ড টাইমে কি করছে আমার কনভেয়ার ওয়ান আবার কি 4 সেকেন্ড পরে রিস্টার্ট হচ্ছে, সাথে সাথে আবার কি নিউমেটিক ভালভের মাধ্যমে আমার অ্যাকচুয়েটর ফরওয়ার্ডে মুভ করতেছে। তখন কি হচ্ছে অ্যালাউইং দা বোতল টু ট্রান্সফার টু কনভেয়ার থ্রি। এই যে কনভেয়ার থ্রিতে বোতলগুলো ট্রান্সফার করতেছে, এদিকে রুটটা ব্লক করে কি করলো, তখন বোতলগুলোরে কনভেয়ার থ্রিতে পাঠাই দিল, তখন এদিক দিয়ে আর যাইতে পারতেছে না, চাইলেও যাইতে পারবে না। তাহলে এখানে কি হচ্ছে, প্রথম ট্রান্সফার কনভেয়ার থ্রি at this stage the second counter will be activated। তখন দেখেন কি বলতেছে যে আমার অ্যাকচুয়েটরটা অন হবে, অন হওয়ার সাথে সাথে কি বোতলগুলো আবার যাওয়া শুরু করবে। এখন বোতলগুলো তো গনতে হবে, তো আমার ফার্স্ট যে কাউন্টারটা ওইটা তো আমার হোল্ড হয়ে আছে মানে হাই হয়ে আছে। তো আমি এই ক্ষেত্রে থার্ড কনভেয়ারের জন্য সেকেন্ড আরেকটা কাউন্টার নিব, ওইটার দ্বারা আবার 4টা বোতল গোনার পরে আবার সিস্টেমকে রিসেট করে দিই। তাহলে দেখেন এখানে কি হচ্ছে যে এই টাইমারটা যখন আমার 4 সেকেন্ড পরে কনভেয়ারটাকে আবার রিস্টার্ট দিবে তখন কি আমি একটা নিউমেটিক ভালভ অন করবো, যেটা আমার নিউমেটিক সিলিন্ডারটাকে অ্যাকচুয়েটরটাকে ধাক্কা দিয়ে রুট ম্যাপটা চেঞ্জ করে দিবে। তো দেখেন এখানে আমি একটা অ্যানো নিব, এটা হচ্ছে এই টাইমারে, যখন এই টাইমারটা আউটপুট দিবে তখন হচ্ছে সাথে সাথে কনভেয়ারটা চলবে এবং একটা নিউমেটিক ভালভ অন। তো এখানে আমি অ্যাডজাস্ট করবো টাইমারের আউটপুটটা। আমার যে টাইমারটা আছে ডিভি2, এটার কি থেকে নিব, তারপর এখানে একটা আউটপুট দিয়ে দিব। আউটপুটটা হচ্ছে Q0.3। তো Q0.3 এটা আমি একটু রিনেম করে দিই। এটা আমার রিলে 4 কে অ্যাক্টিভেট করবে, রিলে 4 আবার চালাবে কাকে, আমার নিউমেটিক ভালভকে। তাহলে দেখেন নিউমেটিক ভালভটা অন হবে। নিউমেটিক ভালভ যদি অন হয় তাহলে কি ওই যে অ্যাকচুয়েটর মুভ করে ব্লক করে দিবে এটা। সাথে সাথে কি বলছে যে আমার আরেকটা কাউন্টার অ্যাক্টিভেট হবে, তখন তখন আমার এইগুলোর সাথে কি হচ্ছে আমার আরেকটা কাউন্টার অ্যাক্টিভেট হচ্ছে। তো এই কাউন্টারটা অ্যাক্টিভেট হবে কখন, যখন আমার সেকেন্ড অপারেশন চলতেছে। সেকেন্ড অপারেশন চলবে কখন, যখন সেকেন্ড আমার যে টাইমারটা হাই আছে তখন। তো এই যে এনোটা আবার কপি করবো, এটারে এই নেটওয়ার্কে পেস্ট করে দিব। দেখেন যে টাইমার যখন হাই হবে তখন সাথে সাথে আমার সেকেন্ড আরেকটা কাউন্টার ওইটা সহ চলবে। তো ওইটাও চলবে কি ওই সেম সেন্সর থেকে ডাটা নিবে, তো সেম সেন্সরে যেহেতু ডাটা নিবে তো এই যে এইটাও কপি করেন, কপি করে হচ্ছে এখানে বসাই দিলাম। আর এখানে কি করতে হবে আমার, যে আমি আরেকটা নেটওয়ার্কে যেহেতু প্রোগ্রামটা করতেছি, আমার এখানে যে সিস্টেম মেমোরিটা এটার অ্যাড্রেসটা কিন্তু চেঞ্জ করে দিতে হবে। এটা আমি ধরেন 15.1 দিলাম। পরে এটা কি নিতে হবে, M15.1, M50.1 একটা মেমোরি অ্যাসাইন করে দিলাম এখানে। আর এখানে একটা কাউন্টার কি করবে, এটা হচ্ছে সেকেন্ড কাউন্টার CPU কাউন্টার,
নিলাম। এটা হচ্ছে কি আমার থার্ড কনভেয়ারের বোতল গুলাকে গণনা করবে। তো প্রিসেট ভ্যালু এখানেও চারটা গণবে, চারটা বোতল গণনার পরে হচ্ছে আমার কাউন্টার হাই হবে। কাউন্টার হাই হওয়ার পরে কি হবে, সেম কাউন্টার হাই হলে আবার যে ফার্স্ট কনভার্টারে আবার অফ করে দিবে সেকেন্ড অপারেশনে, এটাও 4 সেকেন্ড অফ থাকবে। তাহলে দেখেন আমি এখান থেকে জিবি থ্রি কই আছে, জিবি টু, সরি এটা ডিলিট করতে হবে। চেক করে নিই এটা লাস্ট যে কাউন্টারটা আমরা নিচে ওটা কি ডিবি থ্রি, এখানে অ্যাসাইন করতে হবে ডিবি থ্রি। জিবি থ্রি আউটপুট থেকে, আউটপুট আপ আউটপুট থেকে। তো এই কি আমার সেকেন্ড কাউন্টার যখন হাই হবে তখনও কিন্তু আমার ফার্স্ট যে কনভার্টার অফ করে দিচ্ছে, করে দিবে কতক্ষণ, 4 সেকেন্ড পরে আবার কি রিস্টার্ট হয়ে যাবে। তো 4 সেকেন্ড পরে আমি কি করবো দেখেন, যে কাউন্টারটা আমার হাই হলো সাথে সাথে আরেকটা টাইমার হাই হবে। এই টাইমারটা হচ্ছে টিওএন, আনডিলাইটেড টাইমার। এই টাইমারটা গুনবে কতক্ষণ, ধরেন এই যে আবার সেম 4s সেকেন্ড গুনবে। 8 সেকেন্ড গণার পরে এই টাইমারটা কি হবে, এর আউটপুট হাই হবে। আউটপুট হাই হলে আমি চাইতেছি কি করব, যে আবার সিস্টেমটা কি আবার পুনরায় রিপিট করবে, একটা সাইকেল আকারে ঘুরতে থাকবে। তো এটা কিভাবে হবে, তখন আমার আমার কি করতে হবে, যে আমার এটা শুরু হয়েছিল কোন জায়গা থেকে, শুরু হয়েছিল সাইকেলটা ফার্স্ট, যে আমার ফার্স্ট যে কাউন্টার আছে এই কাউন্টার যখন অ্যাক্টিভ হবে তখন কি আমার কাউন্টার অফ করবে, আবার সাথে সাথে কি টাইমার অন করবে। টাইমার আবার 4 সেকেন্ড পরে কাউন্টার অন করবে, বাল্ব অন করবে, এবং কি সেকেন্ড কাউন্টার অন করবে। তো এইভাবে সিরিয়ালি কিন্তু আসতেছে, ফার্স্ট কাউন্টার সেকেন্ড টাইমার, এই ফার্স্ট কাউন্টার ফার্স্ট টাইমার, তারপরে সেকেন্ড কাউন্টার সেকেন্ড টাইমার। এন্ড লাস্ট টাইম কি করবো আমরা, সেকেন্ড যে টাইমারটা লাস্ট অপারেশনের, এই সেকেন্ড টাইমার আউটপুট যখন হাই হবে তখন কি করবো, আমি ফার্স্ট যে কাউন্টারটা আছে আমার এটাকে রিসেট করে দিব। যদি এইটাকে রিসেট করি তাহলে এটার ধাপে ধাপে যে বাকি প্রসেস গুলো আছে ওইগুলো কিন্তু ডিএক্টিভেট হয়ে যাবে বা রিসেট হয়ে যাবে। তো আমার এক্ষেত্রে দুইটা কাউন্টারকে রিসেট করে দিতে হবে, কারণ দুইটা কাউন্টারে একটা ভ্যালু জমা হয়ে আছে। আমি চাচ্ছি এরা আবার কি জিরো থেকে কাউন্ট করা শুরু করুক, তখন কি আবার আমার এই সিস্টেমটা কি আবার এনসি আবার কি কাউন্টার এনসি গুলো এনসি তে ফিরে আসবে, মানে হোল সিস্টেমটা রিসেট হয়ে যাবে। এই কাউন্টার গুলো রিসেট করে দিলে কিন্তু আপনার সিস্টেমটা আবার কি একটা সার্কেল আকারে ঘুরতে থাকবে এরকম। কাউন্টারের রিসেটের জন্য এখানে একটা কাউন্টারে আমরা একটা এনো লাগাবো। এনোটা কি করবো আমরা, এই লাস্ট যে টাইমার আছে এই টাইমারের এনোটা আমরা কাউন্টারের সামনে দিব। লাস্ট টাইমারটা হাই হলে কাউন্টারকে রিসেট করে দিব। লাস্ট টাইমার অ্যাড্রেসটা হচ্ছে ডিভি 4। এটা কি করবো আমরা, ফার্স্ট যে কাউন্টার আছে ওই কাউন্টারটা রিসেট করে দিব ডিবি 4 এর মতো। ডিবি 4 এটার যে আউটপুট আছে, আউটপুটটা কি, এই যে কিউ আউটপুট। দেখেন যে কাউন্টার ওয়ান রিসেট হবে যখন লাস্ট টাইমারটা 4 সেকেন্ড গুনে ফেলবে, তখন কাউন্টার ওয়ান রিসেট হয়ে যাবে, আবার সিস্টেমকে রিসেট করে দেবে। এর জন্য কি আমার সেম এটাকে আমি কপি করবো, আবার কপি করে কি আমার লাস্ট যে কাউন্টার আছে ওইটার সামনে বসাই। তো এটা বসতেছে না, হচ্ছে এটাকে প্রেস করে দিতে হবে। কেন দিলাম, তারপর হচ্ছে কি আমি অ্যাড্রেসটা, সেম অ্যাড্রেস এটাকে কপি করেন এখানে পেস্ট করেন। তাহলে দেখেন অলরেডি আমার এখানে সিস্টেম কিন্তু পুরো সিস্টেম রেডি হয়ে গেছে এখন এর জন্য। তো আবার দেখেন ডিভাইস কনফিগারে, দেখেন ডিভাইস কনফিগারে যে আপনার পিএলসিটা আছে এটার আউটপুট যদি আপনি একটু খেয়াল করেন তাহলে দেখবেন যে আমার যে কটা আউটপুট লিখলাম, রিলে 1, রিলে 2, রিলে 3, এখানে দেখেন অলরেডি লেখাও কিন্তু এখানে চলে আসছে। যে আমার Q0.0 যেটা হচ্ছে রিলে 1, Q0.1 রিলে 2, কি কি আপনার আউটপুট গুলা আপনার কি কি নামে অ্যাসাইন করা আছে এগুলো কিন্তু আপনার কন্ট্রোলার এখানে দেখাবে। আপনি ট্রাবল শুটিং করার জন্য খুবই ইজি হয়ে যাবে। তো তারপরে দেখেন আমরা আবার মেনে যাব। মেনে যাওয়ার পর আমরা যে প্রোগ্রামটা করলাম এতক্ষণ এটাকে কম্পাইল করে সিমুলেশন করে দেখাবো যে আদৌ চলে কিনা। তো কম্পাইলারের জন্য হচ্ছে আমার এখান থেকে এটা হচ্ছে কম্পাইলার, কম্পাইলারে ক্লিক করবেন।
ক্লিক করার পর হচ্ছে আমরা এখান থেকে সিমুলেটর ডাউন করবো। সিমুলেটর ডাউন করার জন্য এই যে এখানে সিমুলেটর, সিমুলেটর ক্লিক করে ওকে দেন। সিমুলেটরটা অন হচ্ছে এখানে। সিমুলেট করার আগে আমি মেকানিক্যাল প্রসেসটা দেখে আসতে চাই। কারণ অনেকে আপনারা করে জয়েন করছে। আচ্ছা ঠিক আছে, এখন সিমুলেটরটা এখানে সার্চ করলে দেখবেন যে আপনার পিএলসি সার্চ হচ্ছে। পিএলসি এখন কি ফাইন্ড হয়েছে, এখন লোড করবো আমি। কন্টিনিউ। তারপরে দেখেন এখানে লোড হয়ে গেছে অলরেডি। ওকে, লোড। নো, এখান থেকে চেঞ্জ করে সেট মোড করতে হবে, তারপরে ফিনিশ। তো এটা রেডি হয়ে গেছে অনলাইনে, আমরা চাইলে সিমুলেশন করে দেখতে পারবো। তো তার আগে হচ্ছে আমি চাই যে আপনাদের মেকানিক্যাল প্রসেসটা আরেকবার মনে করে দিতে চাই। তাহলে হচ্ছে আপনারা ভিজুয়ালাইজ করতে পারবেন যে কিভাবে সিস্টেম গুলো আসলে রান করতেছে। আমাদের মেকানিক্যাল প্রসেসটা ছিল এরকম যে ফার্স্ট কনভেয়ারটা চলবে, এই যে ফার্স্ট আর থার্ড সবগুলো কি একসাথে অ্যাক্টিভ হচ্ছে। এবং যখন বোতল যাচ্ছে একটা একটা করে, আমার এই সেন্সরটা হাই হবে দেখবেন। এই যে সেন্সর একদম লো, তারপর দুই, তিন, এই চারটা বোতল যখন চলে গেল তখন কি আমার কনভেয়ার ওয়ানটা অফ হয়ে গেল। তখন কি আবার কনভেয়ার ওয়ানটা স্টার্ট হবে 4 সেকেন্ড পরে। যখন 4 সেকেন্ড পরে স্টার্ট হয়েছে তখন কি একটা নিউমেটিক ভালভ, একটা নিউমেটিক সিলিন্ডারকে অন করে দিল। সাথে সাথে আমার অ্যাকচুয়েটর আর্মসটাও কিন্তু এদিকে একটা ভেরিয়েট ক্রিয়েট করে দিল। তখন কি আমার এই ওয়েটা ওপেন হয়ে গেল। তো স্টেপ বাই স্টেপ কি কি আউটপুট হাই হচ্ছে, কনভেয়ার ওয়ানটা কখন কখন অফ হচ্ছে, ওইটা কি আমার প্রোগ্রামিং এর সিস্টেমের উপর ডিপেন্ড করে। হচ্ছে যে দেখেন 4 সেকেন্ড দিলে 4 সেকেন্ড পর আবার কনভেয়ার ওয়ানটা স্টার্ট হবে এবং এইটাও একসাথে স্টার্ট হবে। এই যে আমার আর্মসটা একসাথে স্টার্ট হলো এবং কি কনভেয়ারটা এদিকে যাচ্ছে। আবার চারটা বোতল গেলে আবার অফ হবে 4 সেকেন্ডের জন্য, এই যে চারটা গেল। আবার 4 সেকেন্ড পরে কি হবে, আবার সব সিস্টেম রিসেট। আবার এই যে ইমিডিয়েট আগের জায়গায় ফিরে আসলো, আবার প্রসেসটা চলতেছে ফার্স্টের মতো। তো এইটাই এখন দেখেন আমাদের প্রোগ্রামে আমরা সিমুলেশন করলে বুঝতে পারবো যে প্রোগ্রামে কিভাবে আউটপুট গুলোকে হাই করতেছিল সিকোয়েন্সিয়ালি। আমি এখানে গো অনলাইনে যাচ্ছি। তারপর হচ্ছে আমি স্টার্ট মনিটরিং, মনিটরিংটা কাউন্ট করবো। মনিটরিং করে দেখেন যেহেতু আমরা ফিল্ডে এনসি কানেক্ট করছি, প্রোগ্রামে এনো স্টপ বাটন গুলো তো এগুলোকে আগেই হাই করে রাখতে হবে। যেহেতু আমি ফিল্ড ডিভাইসের কারণে হাই হচ্ছে না, এগুলো যে আমি মডিফাই যে ওয়ান করে দিলাম, এটাকে মডিফাই যাব, মডিফাই থেকে ওয়ান করে রাখবো। তাহলে হচ্ছে কি দুইটা ধরেন আমার সেন্সর, এই আমার যে বাটন সুইচ, স্টপ সুইচ দুইটাই অ্যাক্টিভ আছে। এবং যখনই আমি আমার স্টার্ট বাটনটা প্রেস করবো তখন দেখবেন আমার আউটপুটটা চলতে থাকবে। এই যে আমি স্টার্ট করলাম, জিরো দিলাম, জিরো থেকে ওয়ান করলাম। ওয়ান মানে কি আমার হাই হলো এবং কি সিস্টেম মেমোরিটা অন হলো। এখন আমি তো এটাকে প্রেস করে বসে থাকবো না সুইচটাকে, তো এটাকে আবার আমি জিরো করে দিলাম। তখন কি আমার সিস্টেম, আমার স্টার্ট বাটনটা আমি কি আমি আগের জায়গায় ফিরে আসলো মোমেন্টারি বাটন যেহেতু। তখন কি ল্যাচিং এ চলতেছে। ল্যাচিং এ চলার পরে দেখেন আমার সাথে সাথে কি হইলো, যে আমার সিস্টেম মেমোরি অন হইলে আমার কন্ডিশন কি ছিল, যে আমার রিলে ওয়ান এবং রিলে টু এবং রিলে থ্রি তিনটাই কিন্তু একসাথে চলবে, মানে কনভেয়ার তিনটাই একসাথে রান হয়ে গেল। কনভেয়ার তিনটা একসাথে চলতেছে। এখন কাউন্টারের ভ্যালু কত আছে, দেন কাউন্টারের ভ্যালু আছে কি জিরো। তো এখন ফটো সেন্সর এটা, এই ফটো সেন্সরে যখনই একটা একটা করে বোতল আসা শুরু করবে তখন কি ফটো সেন্সর একটা একটা করে গণা শুরু করবে। ধরেন আমার একটা বোতল কনভেয়ার ওয়ান দিয়ে যাচ্ছে, আমি চাচ্ছি এটাকে মডিফাই যায়
এই যে 1 করলাম মানে হাই করলাম, হাই করলেই কিন্তু আমার এখানে এক গুনবে না। হাই হওয়ার পরে যখন আবার লো হবে, মানে যখন আবার জিরোতে আসবে, তখন এক গুনবে। এই যে দেখেন কাউন্টারের ভ্যালু এখন কত আছে, এখন কাউন্টারের ভ্যালু 1 হয়েছে। এভাবে আরেকটা প্রোডাক্ট যখন আসবে তখন কি হবে, এই যে যখন আমি আরেকবার এ করলাম, এই যে ট্রু হয়েছে, যখন ফলস হবে তখন কি, এই যে জিরো, এই যে ফলস হইলো তখন কি আরেকবার গুনলো। মানে বলতে বলতে যখনই সেন্সর পার করে যাবে তখনই একটা করে ফলস পাঠাবো। তো দেখেন আমি আরেকটা চেক করলাম, আবার লো করলাম, তাহলে তিনটা গেল। দেখেন চারটা যখন যাবে তখন কিন্তু এই টাইমারটা চলতে থাকবে এবং কনভের ওয়ানটা অফ হয়ে যাবে। এই চারটা যখন দিব আমি, এই যে ওয়ান, সাথে সাথে আমার টাইমার অন, আর এটা আউটপুট অফ। 4 সেকেন্ড পরে আবার, এই যে 4 সেকেন্ড পরে আবার অন হয়ে গেল, 4 সেকেন্ড পরে আবার অন হয়ে গেল। তো এখন কি হবে, এখন দেখেন নিচে আমার এই যে আমার টাইমার ওয়ান যেটা ছিল সেটা কি অ্যাক্টিভ হয়েছে, আমার কনভার্ট চলতেছে আবার ফার্স্টটা। আবার কি, এই যে নিউমেটিক যে বাল্ব ছিল, নিউমেটিক বাল্ব ওইটাও অন হয়ে গেছে, মানে ওই যে নিউমেটিক আর্মসটা যেটা ওইটাও মুভ করছে। এবং কি টাইমার যেহেতু চলতেছে, এখন সেন্সর যখন ডিটেক্ট করবে তখন কি, অলরেডি এই পর্যন্ত লাইন আসে, সেন্সর যতক্ষণ যখনই একটা পালস পাঠাবে তখন সেকেন্ড কাউন্টারে গোনা শুরু করবে এখন। তাহলে সেন্সর যখন এখানে, আপনি চাইলে কিন্তু এখানে কিবোর্ড দিয়েও অন অফ করতে পারবেন। কিবোর্ড দিয়ে যদি অন অফ করতে চান তাহলে হচ্ছে আপনাকে প্রেস করতে হবে Ctrl+F2। এই যে ট্রু হয়েছে, Ctrl+F3 প্রেস করলে অফ হইলো। F2, F3, এই যে দুইটা, তিনটা, এই যে চারটা, এই টাইমার অন হচ্ছে। এবং কি এটা অফ হয়েছে, 4 সেকেন্ড পরে আবার অন হয়ে গেল। এবং কি কাউন্টার, ফার্স্ট কাউন্টার রিসেট, জিরো এসে পড়ছে জিরো। এবং সেকেন্ড কাউন্টার এটাও রিসেট, জিরো এসে পড়ছে জিরো। তার মানে কি পুরো সিস্টেমটা আবার আপনার রিসেট হয়ে গেল। ঠিক আছে, তাহলে দেখেন মেকানিক্যাল প্রসেসটা আমরা বুঝলাম। এটার যে সিকোয়েন্সিয়ালি কিভাবে প্রোগ্রাম করবো, সিকোয়েন্স অফ অপারেশন ধরে ধরে এক লাইন এক লাইন করে প্রোগ্রাম করতে হবে। এরকম আপনি সিকোয়েন্স অফ অপারেশন যদি আপনি একবার নোট ডাউন করতে পারেন একটা প্রসেসের, তখন কি আপনি একটা মেশিনের একদম জিরো থেকে 1000 লাইন পর্যন্ত কি আপনি প্রোগ্রাম করতে পারবেন। এভাবে একটা নেটওয়ার্ক করতে করতে একটা বড় একটা প্রোগ্রাম আপনি সলভ করে দিতে পারবেন। ঠিক আছে, তো আশা করি আপনারা এই বেসিক কিছু প্রোগ্রামের মাধ্যমে কিছুটা ধারণা পাইছেন যে টিআই পোর্টালে কিভাবে প্রোগ্রামিং গুলা করা হয়। তো আপনাদের এখন যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই। আমাকে কি শোনা যাচ্ছে? আপনারা যদি কোনো কোয়েশ্চেন করতে চান তাহলে বলেন। হ্যাঁ, শোনা যাচ্ছে আপনার। জি ভাই, আপনার কোনো কিছু জানা আছে এই প্রোগ্রাম সম্পর্কে আরো ডিটেলে, তাহলে বলবেন, নাহলে আমরা একটু আগাবো সামনে। এটা জানার ছিল যে আপনার এই যে সফটওয়্যারটাতে আপনি প্রোগ্রামটা করতেছেন, এটা কি ভাই হচ্ছে আপনার লাইসেন্স করে নেওয়ার সরি ভাই, ভার্সন আছে? বুঝি নাই আপনার কথা, কেটে কেটে আসতেছে। কি কি বলছেন, ভার্সন নাকি? আপনি যে 18 ভার্সনটা ইউজ করতেছেন সফটওয়্যার, এটা কি ভাই আপনার লাইসেন্স করা নাকি এটার ক্র্যাক ভার্সন আছে? এটা আমার ক্র্যাক ইউজ করতেছে, এটা লাইসেন্স করা নাই, ভার্সন ইউজ করতেছে। তো ক্র্যাক দিয়ে কিন্তু আপনি কাজ চালিয়ে নিতে পারবেন, সমস্যা নাই। লাইসেন্স করলে ওখানে কিছু ফিনান্সিয়াল ইস্যু থাকে। তো এটা ছিল আমাদের প্রোগ্রাম, এটা আমি কম্পিউটারটাকে অফ করতেছি। ফার্স্ট, যে কিছু বলতে চান? এখানে দেখেন একটা অ্যানালগের সিকোয়েন্স দেওয়া আছে।
আমরা চাইলে কিন্তু টিএ পোর্টালে খুব সহজে অ্যানালগ প্রোগ্রাম করতে পারবো। নরম্যাক্স, স্কেলেক্স এর মাধ্যমে আপনারা কিভাবে নরমালাইজ করতে পারবেন এবং স্কেল করতে পারবেন, ওইগুলো কিন্তু ইজিলি টিএ পোর্টালে অ্যানালগ প্রোগ্রাম গুলা করা যায়। তো সময় থাকলে আজকে আমরা এটাও ডিসকাস করতাম, যেহেতু অনেক সময় অতিবাহিত হয়ে গেছে। আমি কি অ্যানালগের প্রোগ্রাম গুলো দেখাবো, আপনারা কি চান? না হলে আমি স্কিপ করি এই পর্যন্ত নাকি? দেখেন একটা দেখে তো ভালো। আচ্ছা, তো অ্যানালগের প্রোগ্রাম যদি দেখতে চান তো এখানে দেখবেন যে একটা ইয়ে আছে আপনার আল্ট্রাসনিক লেভেল ট্রান্সমিটার। এখানে দেখেন যে একটা ড্রাম আছে, এই ড্রামের মধ্যে আপনার লিকুইড ইয়া হচ্ছে, ফিল হচ্ছে। ধরেন আপনার এখানে পানি আপনি ফিল করতেছেন, পানি ফিল করার সময় হচ্ছে আপনার আল্ট্রাসনিক লেভেল ট্রান্সমিটার কি করে, একটা ওয়েভ ক্রিয়েট করে, একটা সাউন্ড ওয়েভ ক্রিয়েট করে। এই সাউন্ড ওয়েভটা যখন আপনার একদম নিচে, যখন পানির লেভেল যতটুকু আস্তে আস্তে উপরে ওঠে, এটা মেজার করে। মানে সাউন্ড ওয়েভ কি করে, এখানে একটা অবজেক্টে ধাক্কা খেয়ে আবার কি এই সেন্সরে ফিরা যায়। তো এই ফিরা যাইতে ওই ডিস্টেন্সটা মেজার করে যে মাঝখানে কতটুকু গ্যাপ আছে। ওই গ্যাপের মাধ্যমে কিন্তু আল্ট্রাসনিক লেভেল ট্রান্সমিটারটা আপনার কোনো লিকুইড বা কোনো সলিড কোনো কিছু মেজার করে যে কি পরিমাণে আছে। এটা হচ্ছে আপনার একটা ক্যালিব্রেশনের পার্ট আছে, আপনি ক্যালিব্রেশন করে মিলাই দিতে হবে। যে আপনি ধরেন যে আপনার একটা ট্যাঙ্ক, এটা হচ্ছে 100 লিটার পানি ধরে। তো এই ট্যাঙ্ক যখন আপনার 50% ফিল আপ হয়ে গেছে, তখন তো ডেফিনেটলি ওখানে মানে 50 লিটার পানি আছে। তো এইটা যখন আপনার ওই বিট গুলো কাউন্ট করে নেবেন যে কত বিট আমার সেন্সরে পাঠাইলে। সাউন্ড কাটতে কেটে আসছে। জি, ঠিক আছে। সাউন্ড কাটতে কেটে আসছে। আচ্ছা, আমার নেটওয়ার্ক একটু ইস্যু হতে পারে মেবি। তো এখানে দেখেন যে এই ক্যালিব্রেশন করার পর হচ্ছে আপনি জাস্ট খালি একবার মেজার করতে হবে যে আপনার 1 লিটার পানির জন্য কত বিট আপনাকে দিচ্ছে আপনার সেন্সর। আপনার অ্যানালগ সেন্সরের আউটপুট গুলো কি দেয়? অ্যানালগ সেন্সরের আউটপুট দিবে হচ্ছে আপনাকে 0 টু আপনি 0 টু 10 ভোল্ট অথবা 4 টু 20 মিলি এম্পিয়ার। ঠিক আছে, এই যে এখানে দেখেন 0 টু 10 ভোল্ট অথবা 20 মিলি এম্পিয়ার, এই দুইটা আউটপুট পাবেন অ্যানালগের থেকে। তো এখানে কি হচ্ছে যে এখানে একটা আল্ট্রাসনিক লেভেল ট্রান্সমিটার আছে। ট্রান্সমিটার যেগুলো সেগুলো আউটপুট হচ্ছে আপনার মিলি এম্পিয়ার আউটপুট দেয়, আর ট্রান্সডিউসার যেগুলো ওইটার আউটপুট দিবে হচ্ছে আপনার ভোল্টেজ। তো পিএলসি কি করে যে এই যে 4 টু 20 মিলি এম্পিয়ার, এটাকে ও আবার কি করে বিটে কাউন্ট করে। আমার যে সিমেন্সের যে পিএলসিটা, ওইটা কি করে 0 থেকে 27,648 বিট এই কাউন্ট করে। ঠিক আছে, এই বিট নিয়ে কিন্তু আবার আপনার আমার অ্যানালগের যে প্রোগ্রামিং গুলো করতে হয়, ওই প্রোগ্রামিং গুলো করতে হবে। তাহলে দেখেন যে আমার এখানে যে আমার যে পিসিটা নিছি আমার আজকের প্রোগ্রামের জন্য, ওইটার যে অ্যানালগের যে চ্যানেলটা, অ্যানালগের যে ইনপুটটা, ওটা হচ্ছে IW64। আর হচ্ছে আমার যে আউটপুট গুলো আমি এখানে হাই করব, সেই আউটপুট গুলো আমরা অ্যানালগ অ্যানালগ থেকে অ্যানালগ আউটপুট হাই করতে পারবো। এবং হচ্ছে কি আজকে এখানে দেওয়া আছে কি দেখেন যে ডিজিটাল কিছু আউটপুট আছে, ডিজিটাল আউটপুট গুলো আমার এখানে চালাতে বলতেছে যে লো লেভেল অ্যালার্ম। লো লেভেল অ্যালার্ম কখন চলবে? যখন আমার পানি, এখানে দেখেন যে পানির এখানে ওয়াটার লেভেল দেওয়া আছে, এখানে 10%, 30%, 80%। ঠিক আছে, দেখেন যে যখন 10% হবে তখন আমার সেন্সরে কত বিট পাঠাচ্ছে। কোন সেন্সরে বিট পাঠাচ্ছে এখানে অলরেডি একটা ক্যালিব্রেশন করা আছে যে 27,664 বিট। ও সরি সরি, 27,000 না, এখানে কত আছে 2764 বিট পাঠাবে। তখন হচ্ছে কি যখন 10% আমার পানি খেতে। তো এটা মুখ্য বিষয় না, মুখ্য বিষয় হচ্ছে কি আমার অ্যালার্মটা বাজবে যখন 10% পানি থাকবে, তখন অ্যালার্ম বাজবে যে আমার পানি একদম লো লেভেলে চলে গেছে, লো লেভেল অ্যালার্ম। আর তারপর দেখেন যে পাম্প অন লেভেল,
মানে পাম্পটা কখন অন হবে, যে 30% লেভেলে যখন পানি নামা পড়বে। পানি ধরেন এখানে 80% পানি আছে, এই যে দেখেন পাম্প মোটর অফ লেভেল, 80% পানি যখন ফিল হয়ে যাবে তখন আমার পাম্প মোটরটা অফ হয়ে যাবে। আবার পাম্প মোটরটা কখন অন হবে, যখন 30% পানি, যখন আপনি ডিসচার্জ করে দিবেন যে 30% চলে আসছে পানির লেভেলটা, তখন কি অটোমেটিক্যালি আপনার পাম্প মোটরটা অন হয়ে যাবে এবং 80% ফিল আপ হওয়ার পরে অফ হয়ে যাবে। আবার কোনো কারণে যদি আপনার পাওয়ার কাট বা লোডশেডিং বা কোনো কিছু কারণে যদি আপনার পানির লেভেল এই যে 10%-এর নিচে নেমে আসে, তখন আপনার একটা অ্যালার্ম বাজবে। অ্যালার্মটা হচ্ছে কি 10 মানে 10% আসলে অ্যালার্মটা বাজবে। তো এটা দেখেন প্রোগ্রামটা কিরকম হবে। আচ্ছা, তাহলে দেখেন যে আমি চাচ্ছি যে ধরেন অলরেডি যেহেতু আমি একটা প্রোগ্রাম করছি এখানে সিস্টেম মেমোরি দিয়া, তো ওই সিস্টেম মেমোরি আন্ডারে প্রোগ্রামটা করবো, যে সিস্টেম মেমোরি যদি অন হয় তাহলে হচ্ছে আমার ওই ফাংশনটা অন হবে। কন্ট্রোল C, সরি, এটা হচ্ছে কি সিস্টেম মেমোরি কেন নিলাম, সি এখানে পেস্ট করে দিলাম জিবি। তাহলে দেখেন এখানে আমার অ্যানালগের ডাটা গুলো এখানে আসবে। তো ডাটা গুলো আসে কি জমা হবে, তার জন্য হচ্ছে কি দেখেন যে এখানে এমপিটি বক্স নিলাম দুইটা, তারপরে এখানে দিব আমি নর্ম এক্স, এটা কি আমার ডাটাগুলো রিসিভ করবে এবং নর্মালাইজ করবে। তারপরে এখানে আরেকটা দিব, এটা হচ্ছে স্কেল এক্স, এটা হচ্ছে ডাটা গুলোকে আমার স্কেল করবে। তাহলে দেখেন আমার এখানে একটা রেঞ্জ ছিল না, আমার পিএলসি কিন্তু বিট বুঝে, মানে ও যে অ্যানালগ যে 0 to 10 ভোল্ট আর 4 to 20 মিলি অ্যাম্পিয়ার পাবে সেন্সর থেকে, ওইটারে ও কি করবে, বিট কাউন্ট করবে। তো বিট কাউন্ট করবে কত, 0 থেকে 27,648 বিট এই কাউন্ট করবে। তো এখানে ভ্যালু দিতে হবে, আপনি ভ্যালুতে কি করবে, ওই যে সেন্সরের যে ইনপুট অ্যাড্রেসটা আছে ওইটা আমরা এই ভ্যালুতে দিয়ে দিব। তো ভ্যালুতে হচ্ছে কি IW64 এর আমরা অ্যাড্রেসটা দিয়ে দিব। IW64 না লিখে আমি এখানে MW64 লিখি। MW64, যেহেতু আমরা সিমুলেশন করবো তার জন্য MW64 এর এই যে ডাটা রেজিস্টারটা আছে এখানে হচ্ছে কি আমার অ্যানালগের ডাটাটা জমা হবে। এটা রেঞ্জ হচ্ছে 0 to 27,748 বিট। আর এইটা হচ্ছে আমি ডাটাগুলো কি টাইপের হবে, ইন্টিজার টাইপের হবে ডাটাটা। ইন্টিজার হচ্ছে একটা ভ্যালু যেটা হচ্ছে আপনার 16 বিটের, ডাবল ইন্টিজার যেটা হচ্ছে 32 বিটের। ইন্টিজার সেটাকে আমরা ডি ইন্টিজার করে দিই, ডাবল ইন্টিজার ভ্যালু। এন্ড দেন এটা হচ্ছে আপনার যে ভ্যালুটা নর্ম এক্স হবে মানে নর্মালাইজ হবে। এই ইন্টিজার ভ্যালুটা আমার পাওয়ার পরে এটাকে আমরা আবার কি করব, রিয়েল ডাটাতে কনভার্ট করব। রিয়েল টাইপের ইন্টিজার, ডাবল ইন্টিজার টু রিয়েলে যাবে। রিয়েলে যাওয়ার পরে রিয়েল ডাটাটাকে আমরা একটা ডাটা রেজিস্টারে ট্রান্সফার করে দেবো। যে আউটপুটটা দেখতেছেন না, এই আউটপুটে কি আমরা একটা ডাটা রেজিস্টার দিয়ে দেবো। এই ডাটা রেজিস্টার অ্যাড্রেস হবে MD100, ধরেন একটা এই অ্যাড্রেসে একটা আমরা MD100 ডাটা রেজিস্টার দিয়ে দিলাম। এই ডাটা রেজিস্টার হচ্ছে একটা 32 বিটের একটা ডাটা রেজিস্টার। তারপরে ডাটাটা আমার যাবে কই, স্কেল এক্সে যাবে। স্কেল এক্সে যাবে, তার জন্য আমি কি করব, ওই ডাটা রেজিস্টারটাকে কপি করব, কপি করে আবার এইটার স্কেল এক্স এর ভ্যালুতে দিয়ে দিলাম। তাহলে স্কেল এক্স এর ভ্যালুতে কি আমার এইখানে যে ডাটাটা জমা হবে এই ডাটাটা আমার স্কেল এক্সে আশা করবে। স্কেল এক্সে আসার পরে এটারে আমরা আবার কি স্কেল করব। স্কেল করব কত থেকে, 0 থেকে 100%। 100%, এই 0 থেকে 100% আমরা স্কেল করলাম। স্কেল করার পরে এটা আবার কি করবে, আবার রিয়েল টু রিয়েলে যাবে, মানে রিয়েল ডাটাটা আবার কি আবার আরেকটা রিয়েল ডাটাতে ট্রান্সফার করবে। ট্রান্সফার করবো কি আমি আরেকটা ডাটা রেজিস্টারে, যেটার অ্যাড্রেস হবে MD160।
যেহেতু 32 বিটের ডাটা রেজিস্টার আমরা নিছি একটা MD 100, তো MD 104 নিতে হবে, এক চার মাঝখানে 4 গ্যাপ দিয়ে নিতে হবে। তো এগুলোর উপর একটা এক্সপ্লেনেশন আছে, ম্যাথমেটিক্স আছে, এগুলো আমরা আপনাদের মাঝে শেয়ার করবো, এগুলো একটু সময়ের ব্যাপার। তো এরপর দেখেন, একটা অনলাইনে ছিল মেবি, আচ্ছা আমি একটু অফলাইন করে নিলাম। এখানে দেখেন যে আমার ডাটাটা কি হলো, নর্মালাইজ হয়েছে, এখন স্কেল হইলো। স্কেল হওয়ার পরে আমরা ডাটা পাইলাম কি, যে একদম আপার রেঞ্জে দেখাবে, মানে লোয়ার রেঞ্জে যখন ডাটা থাকবে বিট, তখন কি আমার 0% দেখাবে, এবং এই সেন্সরের যখন ম্যাক্সিমাম ডাটা দেখাবে তখন কি 100% দেখাবে। তো এই ডাটাটা জমা হবে কখন, কোথায়, যে আমার MD 104 যে ডাটা রেজিস্টার আছে এখানে এই ডাটাটা জমা হবে। তো এখন আমি মোটর অন করবো, অ্যালার্ম অন করবো, যেটা অন করবো, ডিজিটাল ইনপুট আউটপুট যেটা অন করবো, এখান থেকে আমি এই ডাটা রেজিস্টার দিয়ে অন করতে পারবো। তাহলে দেখেন, আমার প্রোগ্রামে বলছিল কি যে লো লেভেল অ্যালার্ম আছে, সেটা কি 10% থাকলে লো লেভেল অ্যালার্ম বাট 10% নিচে থাকলে লো লেভেল অ্যালার্মটা বাজবে। তাহলে এখানে আমি প্রোগ্রাম করে দেই যে এখানে কম্পেয়ার ইনস্ট্রাকশনটা ইউজ করতে হবে, আমাদের ইনস্ট্রাকশন লিস্টে গেলাম, যাওয়ার পর এখানে দেখবেন যে আপনার এই যে কম্পেয়ার ইনস্ট্রাকশন আছে, এখানে কম্পেয়ার অপারেশনস, এখান থেকে আমি নিব লেস দেন অর ইকুয়াল, লেস দেন অর ইকুয়ালটা এখানে দিলাম। দেওয়ার পরে কার লেস দেন অর ইকুয়াল, এটা নিব হচ্ছে আমরা, যে আমাদের যে ডাটা রেজিস্টার আছে, ফাইনাল যে ডাটা রেজিস্টার যেখানে ভ্যালুটা স্কেল হয়ে জমা হয়েছিল, এটা কপি করে এখানে বসা দিলাম। দেখেন 104-এর যে ডাটা রেজিস্টার, এখানে যে ভ্যালুটা আসবে যত পার্সেন্ট, ওই পার্সেন্টে আমরা এখানে লেস দেন গ্রেটার দেন দিয়ে আমরা কি কম্পেয়ার করবো। তো আমরা এখানে নিচে দিলাম কি লেস দেন, কত দিব, 10%। তাহলে দেখেন যে 100%-এর ভ্যালুর মধ্যে যখন ভ্যালুটা 10% দেখাবে তখন কি হবে, লেস দেন 10% অর ইকুয়াল 10%। যদি 10%-এর ছোট হয় অথবা 10% হয়, তাহলে কি হবে, আমার একটা আউটপুট হাই হবে। ওই আউটপুটটা কি হবে, একটা অ্যালার্ম বাজবে। ওইটার আউটপুটটা আমরা জানি Q0 পয়েন্ট। অলরেডি যেহেতু আমরা এই প্রোগ্রামে আমরা বেশ কিছু আউটপুট নিছি, লাস্ট আউটপুটটা আমাদের কত ছিল, Q0.3। তাহলে আমরা এখানে Q0.4 থেকে স্টার্ট করতে পারবো। Q0.4 একটা নিলাম, এটা আমরা ট্যাগ রিনেম করে দেবো যে লো লেভেল লেভেল অ্যালার্ট। তারপর দেখেন, তারপর কি বলছে, যে যে পাম মোটর অন লেভেল, মানে কত লেভেল পর্যন্ত আসলে পাম মোটরটা অন হবে সেটা বলতেছে। তো এখানে দেখেন যে কি বলছে, যে 30%-এর নিচে যদি নামে তাহলে কি আমার পাম মোটরটা অন হয়ে যাবে। 30%-এর সমান অথবা 30%-এর নিচে থাকলে পাম মোটরটা চলবে। তাহলে আমি এখান থেকে প্রোগ্রাম করব যে এখানে একটা কম্পেয়ার ইনস্ট্রাকশন দিতে হবে, যে লেস দেন অর ইকুয়াল, এই যে নিলাম। এখানেও সেম, এই ডাটা স্ট্রাকচারটা কপি করে পেস্ট করেন, করার পরে কি হচ্ছে, লেস দেন অর ইকুয়াল 30%, 30%-এর নিচে অথবা 30%-এর সমান থাকলে হচ্ছে আমার কনভার্টটা, আমার এয়ারটা চলবে, আমার মোটরটা চলবে। লেস দেন অর ইকুয়াল 30%। না, এখানে একটু চেঞ্জ আনতে হবে। এটা হচ্ছে ধরেন লেস দেন অর ইকুয়াল 80%।
এইটার কারেকশন আনতে হবে একটু, নাকি 30%-এর উপরে গেলে আবার কি অফ করে দিবে। তো আমি চাচ্ছি যে আমার পাম্প মোটরটা চলবে কতক্ষণ, যতক্ষণ আমার পানি কি হবে, আমার 80%-এর নিচে থাকবে পানি, তখন কি আমার এটা অন হবে। 80%-এর উপরে গেলে কি আমার পাম্প মোটরটাকে অফ করে দিবে। তো এখানে আবার আরেকটা কন্ডিশন আছে, যে এটা হলো যে 80% পর্যন্ত যখন চলে আসবে তখন আবার অফ করে দিতে হবে। 80%-এর নিচে থাকলে চলবে, এবং এখানে এখানে একটি গ্রেটার দেন, গ্রেটার দেন, গ্রেটার দেন কোথায় আছে, গ্রেটার দেন অর ইকুয়াল 30%, 30% উপরে গেলে অথবা কনটেন্ট একটু ডিফিকাল্ট এখানে। 80%-এর নিচে থাকলে মোটর চলবে। এখানে দেন আমার যে আউটপুটটা আছে, এখানে আউটপুটটা নিয়ে নিলাম। এটা হচ্ছে কি, যে Q0.4 নাকি 5 ছিল, এটা আগেরটা Q0.5 এর আমার ডিজিটাল আউটপুট, এটা হাই হলে ট্যাগ নেম করে দেবো। এটা হচ্ছে একটা পাম মোটর। পাম মোটরটা চলবে কি যখন লেস দেন 80 নিচে অথবা 80 সমান থাকবে, তখন চলবে। এবং এখানে আরেকটা কন্ডিশন আপনাকে দিয়ে দিতে হবে, 30%-এর নিচে গেলে আবার কিন্তু অফ হয়ে যায়। লেস দেন এখান থেকে ট্র্যাক করে নেবেন। লেস দেন, না সরি সরি, লেস দেন থাকা যাবে না। ডিলিট কি হয় এটা, যে গ্রেটার দেন দিতে হবে, যে 30%-এর উপর অথবা 30%-এর সমান থাকলে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখেন এই প্রকল্প কম্পাইল করেন। কম্পাইল করেছে, আবার ডাউনলোড করতে হবে। তার আগে এখানে আরেকটু কারেকশন আনা যেতে পারে, দেখেন যে কারেকশনটা হচ্ছে, ধরেন যে যদি আমার এরকম হয়, এটা আমি ভাবতেছিলাম যে এরকম হওয়া উচিত, যে যে 30%-এর নিচে থাকলে অথবা 30% সমান থাকলে এটা চলবে।
যদি এটা একবার অন হয়ে যায়, তো আমরা এখানে একটা ল্যাচিং করব। ল্যাচিং হবে যে আমার পাম মোটরটা আছে, এই পাম মোটরের একটা আউটপুট এখানে দিব, কপি এন্ড পেস্ট। করার পরে কি দেখেন যে এখানে যখন আমার 30%-এর নিচে আছে, তখনও তো অ্যালার্ম বাজতে পারে, তখন আমার মোটর ডাউন হতে হবে। কি 30%-এর নিচে থাকলে চলবে এবং 30% সমান হলেও চলবে। চলার পর একবার যখন মোটর অন হয়ে যাবে, তখন কি আবার এটা ল্যাচিং ধরে যাবে। ল্যাচিং ধরবে, ধরার পর আবার ল্যাচিং ব্রেক হবে কখন যায়, যখন আপনার পানি 80% ফিল আপ হয়ে যাবে, তখন। তখন দেখেন যে আপনি এখানে আরেকটা কম্পেয়ার নেবেন যে এটা থামবে কখন, যে গ্রেটার দেন অর ইকুয়াল। এই কম্পেয়ার ইনস্ট্রাকশন নেবেন, এটা কপি করে এখানে বসাই দেন। বসাই দেওয়ার পরে হচ্ছে 80, যে 80 এর উপরে যদি যায় অথবা 80 সমান যদি হয়, তাহলে কি আমার সিস্টেমটা কি অফ করে দিবে। তাহলে দেখেন 80-র উপরে গেলে কি আবার কাট অফ করে দিবে। কাট অফ যদি একবার করে দেয়, ল্যাচিং ব্রেক হয়ে যাবে। ল্যাচিং ব্রেক হলে কি হবে, আবার মোটর অন হইতে কি 30% যাওয়া লাগবে, এর আগে কিন্তু মোটর অন হবে না। আর না হলে যদি আপনার এরকম হইতো যে আমরা লেস দেন 80% দিয়ে রাখতাম, তাহলে কি মোটর অন হইতো, 80% পানি হইতো, 80% থেকে আবার একটু কমলে আবার সাথে সাথে মোটর অন হয়ে যেত। মানে মোটরটা কি অন অফ অন অফ অন অফ এরকম হতে থাকতো। মোটরটা এখন অন হওয়ার পরে পানি ফিল 80% হওয়ার পরে আবার ততক্ষণ পর্যন্ত অন হবে না যতক্ষণ পর্যন্ত পানির লেভেল 30% নিচে নামে আসতেছে। 30% নিচে নামার পরে মোটর অন হবে, 30% ইকুয়াল যদি হয় তাও অন হবে। অন হওয়ার পরে সাথে সাথে ল্যাচিং ধরবে। ল্যাচিং ধরার পরে কি এই 18, মানে যে এখানে গ্রেটার দেন 18, এটা আপনার সরি এটা লেস দেন 18 দেন, যে লেস দেন অর ইকুয়াল, যে সরি লেস দেন অর ইকুয়াল 80, যে 80 থেকে কম অথবা 80 সমান পর্যন্ত চলবে। 80 থেকে একটু বাড়লেই অফ হয়ে যাবে। সরি ফর দিস, মানে আমার একটু কনফিউশন ছিল তার জন্য এটা, কিন্তু এটা কি কনফার্ম এটাই হবে। আমরা সিমুলেশন করে দেখাচ্ছি, দেখেন। সিমুলেশন কম্পাইল আবার করে নিলাম যেহেতু একটু কারেকশন আসছে। কম্পাইল দেন হচ্ছে আবার লোড। লোড করার পরে এখন হচ্ছে আমরা সিস্টেমটাকে অন করি। আগে অনলাইনে যেতে হবে, অনলাইন, তারপর হচ্ছে এখন দেখেন আমি এই বাটন গুলো হচ্ছে আমার যেহেতু স্টপ বাটন এনসি। আচ্ছা, মনিটরিং মনিটর অন করতে হবে। এখন দেখেন যে সিস্টেম আমার অন আছে। সিস্টেম যদি অন থাকে তাহলে দেখেন সিস্টেম মেমরি অন আছে, আমার ডাটা এখানে আসবে। তো ডাটাটা আমার এখানে এখন দিতে হবে। তো ডাটাটা দিব হচ্ছে আমরা এখানে হেক্সা ডেসিমেল, হেক্সাতে ভ্যালু দিতে হবে। আমরা কত দিব ধরেন আমি 10,000 দিলাম, 10,000। আচ্ছা, এটা হচ্ছে একসাথে দেওয়া যাবে না। সরি দাঁড়ান, এটা হচ্ছে একটু চেঞ্জ করতে হবে। এটার যে ইনপুট টাইপটা সেটা একটু চেঞ্জ আনতে হবে। এই যে ওয়ার্ড, হ্যাঁ ঠিক আছে ওয়ার্ডই থাকবে, ডেসিমেল এর ডাটা দিতে হবে। গো অনলাইন, রান,
যেমন এটা একটু ঝামেলা করতে লোড করে নিয়ে আবার অনলাইন। আচ্ছা এখন ঠিক আছে, মনিটর অন আছে। এই যে ভ্যালু গুলো আছে, ভ্যালুটা আমরা চেঞ্জ করব ডেসিমেল। ভ্যালুটা দিব হচ্ছে এখানে wait, ডেসিমেল। এখান থেকে দেখেন যে 10,000, 10,000 ভ্যালুতে দেখেন কত আসছে এখানে, 36%। 10,000 দিলে হচ্ছে 36% আসছে। আর 36-এর ইনস্ট্রাকশন কি দেখেন, 36-এর উপরে গেলে মানে 30-এর উপরে যদি যায়, সেই ক্ষেত্রে কি আমার যে পাম মোটরটা অন হয়েছে, অন হওয়ার পরে কি দেখেন, যদি আমার 80%-এর উপরে যায় তাহলে এটা অফ হয়ে যাবে। বা আমি যদি নিচে নামাই দিই তাহলে দেখেন কি হয়, যে ভ্যালুটা, ভ্যালুটা হচ্ছে আমার অল টাইম এখানে ডেসিমেলে দিতে হবে। ডেসিমেলে আমরা আগে দিই নাই কারণে ঝামেলা হয়েছিল। ডেসিমেলে এখানে দিব হচ্ছে, ধরেন আমি দিলাম যে 2500 যদি দেই, কম ভ্যালু দিলাম, তাহলে দেখবেন অ্যালার্মটা কিভাবে আসে, যে অ্যালার্মের যে আউটপুটটা এটা হাই হয়েছে। হ্যাঁ, কারণ এখানে কত পার্সেন্ট আছে, যে 9% আছে, 9.04 সামথিং। হ্যাঁ, 9% মানে 10-এর কম, 10-এর কম থাকলে কি আমার এটা হাই হবে, less than 10। এর কম থাকলে অ্যালার্ম চলবে, এবং কি পাম্প অন থাকবে, পাম্প অন থাকবে, মোটরের পানি উঠতেছে, যখন 10% উপরে গেলে কি হবে, অ্যালার্মটা অফ হবে। এবং এটা আস্তে আস্তে যখন আমার পানিটা 50% ফিল হয়ে যাবে, তখন কি পাম্প অফ হয়ে যাবে, অ্যালার্ম অফ হয়ে যাবে, সব অফ হয়ে যাবে। তো দেখেন যে আমি পানি আরেকটু উঠে গেছি, পানি উঠতে ধরেন এখানে যদি 80% ক্রস করে ফেলে, তাহলে কি হবে, ডেসিমেল ভ্যালু এখানে যদি আমরা দিই যে ধরেন 27,000, 27,000 দিয়ে আমার কত আছে, 97%। 97%-এ যায় কি হচ্ছে, আমার অ্যালার্ম অফ হয়ে গেছে, আবার কি পানি অফ হয়ে গেছে, পানি আর আসতেছে, পাম্প মোটরটা অফ হয়ে গেছে। তো এখানে যদি আমি ধরেন এখন 50% যদি করি, বা আমি যদি একটু কমাই দিই, তাহলে দেখেন কত আসে, এক্সা ডেসিমেল করেন, দেন হচ্ছে যদি এখানে 20,000 লিখি, তাহলে কত আসে দেন, 72%। তো 72% কি 80 থেকে কম, তখন এই কন্ডিশনটা ট্রু হইছে। বাট পাম্প কিন্তু, পাম্প মোটর কিন্তু এখনো চলবে না। পাম্প মোটর কতক্ষণ পর্যন্ত চলবে না, যতক্ষণ পানি আমার 30%-এর নিচে না নামে। তাহলে দেখেন এখন হচ্ছে যদি আমরা আরো চেঞ্জ করি ভ্যালুটাকে, যে এখানে যদি আমি 30,000 লিখি, 13,000 এর ভ্যালুটা হবে কি, এখানে আগে আমার ডেসিমেল সিলেক্ট করে নিতে হবে, ডেসিমেল, এখানে 13,000। ওকে, তাহলে কত আসছে এখানে, 47%। এখনো কিন্তু আমার পাম্প মোটর অন হবে না, 30%-এর নিচে নামাইতে হবে। তো এখানে যদি আমি দেই 10,000, অথবা ধরেন 6,000 দিই, 6,000 এর ভ্যালু কত, 6,000 তো আবার ইয়াতে দিতে হবে, 10 ডেসিমেল, 6,000। ওকে, তাহলে এখন তো 21% আসছে। 21% যদি আসে, তাহলে সেই ক্ষেত্রে আমার কি, 30 এর নিচে আছে মানে কি মোটর চলতেছে। এটা আবার 80%-এর উপরে গেলে বা 80% সমান হলে অফ হয়ে যাবে। তো আশা করি এটা আপনারা বুঝতে পারছেন। আর কোনো কোয়েশ্চেন আছে কি? আর হচ্ছে
আমি একটা অফলাইন করে দিই। জি, হ্যালো হ্যালো স্যার। ভাইয়া। জি ভাইয়া। জি, এইখানে আমি সেম, এটা কি প্রেসার ট্রান্সমিটার যদি ইউজ করি তাহলে কি সেম হ্যাঁ প্রোগ্রাম? হ্যাঁ, সেম প্রোগ্রাম। আপনি যেই অ্যানালগ ডিভাইস ইউজ করেন না কেন, সেটা আপনাকে দিবে কি, হয় 0 to 20, আপনি 0 to 10 ভোল্ট দিবে, আর নইলে 4 to 20 মিলি এম্পিয়ার দিবে। পিএলসির যে অ্যানালগ যে চ্যানেলটা আছে, সেটা হইতে পারে কি হ্যাঁ। আপনার IW64, অথবা আপনার IW67। আচ্ছা যেই আপনার চ্যানেলটা আছে, ওই চ্যানেলের অ্যাড্রেসটা আপনার ওই নর্ম এক্স এর ভ্যালুতে আপনি ট্যাগ করবেন। এই নর্ম এক্স এ কি ওই ভ্যালুটা জমা হবে আসা, ওই যে আপনার আচ্ছা 0 থেকে 7,748 বিটে জমা হবে। এটা নর্মালাইজ করবেন, স্কেল করবেন, তারপর প্রোগ্রাম করবেন। আপনি চাইলে এখান থেকে ডাইরেক্ট সরাসরি চাইলে আপনি অ্যানালগ আউটপুট চালাতে পারবেন। আমি যেখানে ডাটা রেজিস্টার নিছি না, এখানে আপনি চাইলে অ্যানালগ আউটপুট অ্যাড্রেস করেও চালাতে পারবেন, যদি আপনি অ্যানালগ আউটপুট থাকে। আর আম- নাহলে আম- আমি যদি আমি যদি এটাতে ভিএফডি চালাতে চাই, হ্যাঁ হ্যাঁ, মানে অ্যানালগ ইনপুট আমি ভিএফডি তে দিব, তো সেই ক্ষেত্রে এই এই স্কেলে নর্মেক্স এই কোন পয়েন্টটা থেকে আমি ভিএফডি তে ইউজ করব? তাহলে হচ্ছে আপনি যে এখানে এখানে ডাটা রেজিস্টারটা নেবেন না, এই যে এখানে এটাকে ডিলিট করে দেন। ডিলিট করে দেওয়ার পরে যে আউটপুটটা আছে, যে স্কেল এক্স এর, এই স্কেল এক্স এর আউটপুটে আপনি দিবেন হচ্ছে কিউ ডাব্লিউ 64। মানে কিউ ডাব্লিউ আমার আউটপুট ব্লকে যেটা থাকবে সেটা সেই হ্যাঁ, অ্যাড্রেসটা দিব? এক্স্যাক্টলি হ্যাঁ। আপনি হচ্ছে যে আউটপুট অ্যাড্রেসটা এখানে কিউ ডাব্লিউ 64 ওইটা দিয়ে দিবেন। আচ্ছা, সেই তারপরে দেখবেন ক্ষেত্রে সেই ক্ষেত্রে এটা কি রিভার্স মোডে কাজ করবে? রিভার্সের জন্য হচ্ছে আপনার কাজ করবে। সেটা হচ্ছে কি, এই যে 27,648 বিট, এটা হচ্ছে প্লাসের দিকে যাচ্ছে। আমার এরকম স্পেশাল কেসের কিছু সেন্সর আছে, ওইটা হচ্ছে কি আপনার এই সেন্সর আপনার নর্মাল এক্সেল কি হয়, যে একটা নিউট্রাল পজিশন থাকে 0, এই 0 থেকে +27,648 বিট, এটা হচ্ছে আপনার ফরওয়ার্ড। আর -27,648 বিটে যদি কাউন্ট করে, তাহলে সেক্ষেত্রে আপনার রিভার্সে যাবে। তো এরকম করে আপনার যদি ধরেন যে আপনার একটা থর্টাল আছে, বা জাহাজের লিভার যেগুলো, ওইটা কি আমরা ফরওয়ার্ডে দিলে ফরওয়ার্ডে যাচ্ছে, রিভার্সে দিলে রিভার্সে, আবার কি অ্যানালগের উপরে ডিপেন্ড করে যাচ্ছে। যে যতটুকু আপনি ফরওয়ার্ডে বাড়াচ্ছেন তত স্পিড বাড়ছে, আবার যতটুকু রিভার্সে টান দিতেছেন তত স্পিড রিভার্সে বাড়তেছে। তো এটা কি হয় আপনার, ওই যে প্লাসের দিকে যায় আবার মাইনাসের দিকে যায়, ওটার উপর ডিপেন্ড করে হয়। মানে আমি বিষয়টা ক্লিয়ার হলাম না একটু। আমি আমি কি আরেকটু প্রশ্ন করতে পারি? হ্যাঁ করতে পারেন, বাট আমি যদি ওই স্লাইডটা আমার রেডি নাই থাকলে আপনারা দেখাতে পারতাম ওই বিষয়টা। মানে আমি সাপোজ এইখানে আমার এই অবস্থাতেই আমার ভ্যালু দেখাচ্ছে 20%, কিন্তু 20% যখন হবে তখন আমার আউটপুট, আমার ভিএফডি তে তখন স্পিডটা একটু বেশি থাকবে। হুম আবার যখন 8% হয়ে যাবে তখন আস্তে আস্তে গো ডাউন, মানে আমার 4 মিলি অ্যাম্পিয়ার তখন দিয়ে দিবে হুম। এরকম। মানে এইটা করতে গেলে রিভার্স মোডে এই একটাতেই সম্ভব, একটা ব্লকেই? হ্যাঁ, এক ব্লকে পারবেন। ওইটা ওই যে হচ্ছে আপনার রিভার্সের জন্য আপনি মাইনাসের দিকে যাইতে হবে আর কি। ওইটা আপনার একটু ক্যালিব্রেশন করে মিলাই নিতে হবে। আচ্ছা আচ্ছা, প্র্যাকটিসের বিষয় যদিও। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ। মানে এটা এই যে আজকে আমি একটু কনফিউশনে পড়ে গেছিলাম ওই যে এইটুক নিয়ে। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারছি। এটা একটু ঝামেলা মনে করছিলাম। ক্লাসে আমরা মানে এটার বিষয় আসলে যেটা আপনি বলছেন, আসলে এটা প্র্যাকটিস না থাকলে এগুলো অনেক সময় কনফিউশন লাগে। তো এটা যত হ্যাঁ, আপনি চর্চা রাখবেন ততই বেটার। ধন্যবাদ আপনার কমপ্লিমেন্টের জন্য। আরো কি কোনো কোয়েশ্চেন আছে কিনা? আমরা লং নাইট হয়ে যাচ্ছে, এখানে শেষ করে দিব। তো আপনারা হচ্ছে আমাদের সাথে যদি কানেক্ট থাকতে চান, তো আমাদের আহ, এখানে চ্যাট বক্সে আপনাদের নাম্বার দিতে পারেন। যদি আরো কোনো ইনফরমেশন চান তাহলে আমরা দিতে পারবো। এবং কোর্স রিলেটেড ডিটেল ইনফরমেশন আপনারা কিন্তু, আপনারা যেহেতু রেজিস্ট্রেশন করছেন, আপনাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়া হবে কোর্স মডিউল এবং কোর্স রিলেটেড যত কোশ্চেন আছে সেগুলো। এবং আপনারা যদি আরো ইনফরমেশন জানতে চান তাহলে আমাদের চ্যাট বক্সের নাম্বার দিয়ে রাখবেন, আমরা আপনাদের সাথে যোগাযোগ করবো। তো ওকে, ধন্যবাদ সকলকে আমাদের সাথে লং টাইম থাকার জন্য। আজকের মতো আমরা এখানে শেষ করে দিব।
আপনাদের আরো কোনো কোয়েশ্চেন থাকলে জানাতে পারেন, অথবা আমাদের চ্যাট বক্সে আপনাদের নাম্বারগুলো দিয়ে রাখবেন, আমরা আপনাদের সাথে কানেক্ট থাকবো, যোগাযোগ করবো। আমরা হচ্ছে একটা নলেজ শেয়ারিং প্ল্যাটফর্ম রেডি করতেছি, যারা হচ্ছে কি আপনারা আমাদেরকে হেল্প করবেন, আমরা আপনাদের হেল্প করবো, এইভাবে আমরা একটা ভালো পজিশন হোল্ড করবো মানে। স্লাইডটা পাওয়া যাবে? হ্যাঁ, স্লাইডটা দেরিতে ঢুকছিলাম তো, স্লাইডটা পাইলে ভালো। স্লাইডটা তো আপনাদের পুরোটা লাগবে না, এটা হচ্ছে আমাদের কোম্পানির স্লাইড। যেহেতু আমি আপনাকে সিকোয়েন্স অফ অপারেশন, যেটা দিয়ে আপনার প্রোগ্রাম করতে হবে, ওইটা ভিডিওটা আর হচ্ছে এই বাদ বাকি যত তথ্য আছে অ্যানালগের, এগুলো আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আর এগুলো হচ্ছে আপনার লাগবে না, এগুলো আমাদের কোম্পানির ডিটেল, এগুলো লাগবে না। যতটুকু দরকার আপনার ওইটুকু আমি দিব না। আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু আমার এখানে দিয়ে রাখেন, আমি কল করে যেন আপনাকে এনশিওর করতে পারি যে আপনাকে দিতে হবে কিনা। ঠিক আচ্ছা আছে। আচ্ছা। আচ্ছা ঠিক আছে, তাহলে চ্যাট বক্সে নাম্বারটা লিখে রাখেন।